আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদের মনে হয় একটু অন্ধকার লাগবে, কারণ যেহেতু কারেন্ট নাই, অতএব একটু অন্ধকার অন্ধকার ভাব থাকতে পারে, হয়তো আমাকে প্রপারলি দেখাও যাবে না। কিন্তু তোমরা সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু বলো। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানাও কমেন্টে। সবাই কি শুনতে পাচ্ছ? ওকে, সাউন্ড ক্লিয়ার। তাহলে আমি একটু শুরু করি। যেহেতু কারেন্ট নাই সেহেতু একটু অসুবিধা হচ্ছে, হয়তো বা মানে একটু অন্ধকার দেখা যেতে পারে, তবে আশা করি কারেন্ট আসলে এই সমস্যাটা আর থাকবে না। আমরা শুরু করব কোষ বিভাজন। আমাদের কিছুটা লেট হয়ে গেছে, তারপরেও আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই কামব্যাক করবো, অসুবিধা নাই। ফার্স্ট অফ অল দেখো যে কোষ বিভাজন আমাদের শুরুতেই যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে বলা হচ্ছে যে ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে? কি ওয়াল্টার ফ্লেমিং, তাই না? ওয়াল্টার ফ্লেমিং এর ব্যাপারে কি বলা আছে দেখো, সামুদ্রিক সালমান্ডারের কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। এটা সকল বোর্ড 2018 সালের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা যদি একটু একটু বলার চেষ্টা করি, একটু যদি বলার চেষ্টা করি যে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে, তোমরা একটু সংক্ষেপে কমেন্ট করো তো, যে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন কে। কারণ আমরা অফলাইনেও ক্লাস করেছি, কিন্তু হচ্ছে যে আমরা যদি এখানে অনলাইনে জিনিসগুলোকে একটু চর্চা করে ফেলতে পারি এবং তোমাদের অ্যাক্টিভ কমেন্টের মাধ্যমে তোমরা যদি পার্টিসিপেট করো, তাহলে কিন্তু তোমাদের এই ক্লাস থেকে তোমরা বেনিফিটেডও হবে এবং তোমাদের এখানে আরেকবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটু বলো তো আমাকে যে কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেছেন কে? প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন কে? ওয়াল্টার ফ্লেমিং। দেখি। ভেরি গুড। ইতি রহমান, ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা, ওয়াল্টার ফ্লেমিং, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো যে সেটা হচ্ছে যে সামুদ্রিক সালমান্ডারের কোষ। সামুদ্রিক সালমান্ডার, এটার বৈজ্ঞানিক নামটা একবার একটু চোখ বুলায় রাখো, সেটা হচ্ছে কি ট্রিচিউরাস ম্যাকিউলোসা। একবার একটু চোখ বুলায় রাখো। বলতেছি না যে এটা তোমার এখান থেকেই আসবে, কিন্তু কথা হচ্ছে যে আমরা একটু চোখ বুলায় রাখলাম, যেহেতু সামুদ্রিক সালমান্ডারের কোষে প্রথম কোষ বিভাজন দেখা গিয়েছে, অতএব আমরা এটার বৈজ্ঞানিক নামটা একটু দেখে রাখলাম। কোষ বিভাজন তিন প্রকার, এটা আমরা সবাই জানি। এটা আমরা সবাই জানি যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস, তাই না? এটা আমরা সবাই বলতে পারি। তাহলে কোষ বিভাজন কয় প্রকার, এরকম যদি আমাদের আসে যে কোষ বিভাজনের নয় কোনটি বা কোষ বিভাজনের প্রকারভেদ নয় কোনটা, তাহলে তিনটার বাইরে যেটা থাকবে নিশ্চয়ই সেটা হবে, তাই না? এটা তোমরা পারবা। আচ্ছা, কোষ বিভাজনের গুরুত্ব নিয়ে আবার একটু কথা বলি। সেটা হচ্ছে দেখো, এখানে একটা কথা লেখা আছে, প্রজননের ক্ষেত্রে এককোষী জীবে কোষ বিভাজন দ্বারা অযৌন জনন হয়। তাহলে এককোষী জীবে অযৌন জননের উপায়টা হচ্ছে কি কোষ বিভাজন। আর বৃদ্ধি ও বিকাশে দেখো লেখা আছে এককোষী জাইগোট দ্বারা বহুকোষী জীবের জীবনচক্র শুরু হয়। তার মানে এককোষী জাইগোট দিয়ে বহুকোষী জীবের জীবনচক্র শুরু হয়। জাস্ট আমরা একটু দেখে রাখলাম। এরপরে আমরা নিচে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা আলিম স্যারের বই রেফারেন্স দেওয়া আছে, একটু সবাই খেয়াল। সেটা হচ্ছে যে মানুষের দেহকোষে সাধারণত মাত্র 4 থেকে 60 বার প্রতিলিপন ও বিভাজন ঘটে। মানুষের সাধারণ দেহকোষে মাত্র 4 থেকে 60 বার প্রতিলিপন ও বিভাজন ঘটে। সবাই একটু কমেন্ট করো তো যে কয়বার এই ঘটনাটা ঘটে। সবাই কমেন্ট করবা, যারা যারা ক্লাস করছো, যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো, যারা এখন পর্যন্ত অ্যাটেন্ড করো নাই, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিবা। ঠিক আছে? সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমাদের ক্লাসের রান টাইম অনেক বেশি হবে না, সো তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে যে তোমরা যদি এখনই কমেন্টগুলো করো এবং কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারগুলো প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে? মানুষের সাধারণ দেহকোষে মাত্র 4 থেকে 60 বার প্রতিলিপনে বিভাজন ঘটে। আমরা চলে আসবো অ্যামাইটোসিসে। দেখো, অ্যামাইটোসিসের ক্ষেত্রেও একই কথা লেখা আছে যে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম অ্যামাইটোসিস শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে? তাহলে প্রথম অ্যামাইটোসিস শব্দটি ব্যবহার করেছেন কে? আর দেখো যে কি লেখা আছে, ভ্রূণ বিজ্ঞানী রিমেক।
মুরগির ভ্রূণের আরবিসিতে অ্যামাইটোসিস প্রত্যক্ষ করেন, দুইটা কিন্তু দুই কথা, তাই না? একজন হচ্ছে আমার অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ করেছেন, আরেকটা কি বলছে বলতো, সেটা হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিস শব্দটা ব্যবহার করছেন। তাহলে আমরা একটু আগে যার নাম পড়ছি সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তো ওয়াল্টার ফ্লেমিং কি করছেন? ওয়াল্টার ফ্লেমিং আমাদের অ্যামাইটোসিস শব্দটাকে ব্যবহার করেছেন। উনি অ্যামাইটোসিস শব্দটাকে ব্যবহার করেছেন, কিন্তু অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ করেছেন কিন্তু রিমেক, তাই না? তাহলে এই জিনিসটা যেন আমাদের পরীক্ষার হলে কোনোভাবে প্যাচ না লাগে, যে সেটা হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিস প্রত্যক্ষ করলেন কে, এবং হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিস শব্দটাকে প্রথম ব্যবহার করেছেন কে, দুটোকে ভুল করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু দেখব, সেটা হচ্ছে দেখো অ্যামাইটোসিসের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখা আছে, এক্ষেত্রে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয় না। নিউক্লিয়ার পর্দা যেটা আছে সেটা এখানে বিলুপ্ত হয় না এবং কোনো মাকুতন্তু সৃষ্টি হয় না। এই দুইটা কথা আমরা একটু দেখে নিলাম, তালিম স্যারের রেফারেন্স দেওয়া আছে, আমরা একটু দেখে নিলাম যে অ্যামাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়ার যে পর্দা আছে সেটা বিলুপ্ত হবে না এবং কোনো মাকুতন্তু সৃষ্টি হয় না, কোনো মাকুতন্তু সৃষ্টি হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হবে না এবং কোনো মাকুতন্তু সৃষ্টি হবে না। ওকে, এরপরে আমরা একটা জিনিস দেখব যে এই অধ্যায়ের অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোন বিভাজনের আর কি নাম আছে, কোন বিভাজনের আর কি নাম আছে। তো একটা নাম আমরা কিন্তু ঠিক এখানেই পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে যদি বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন, তো অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেক নাম হচ্ছে কি প্রত্যক্ষ কোষ বিভাজন। এইটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে প্রত্যক্ষ কোষ বিভাজন এটা কার অপর নাম, বা অ্যামাইটোসিসের অপর নাম কি? আমাদের এখান থেকেই যেন আমাদের পড়াটা একবার রিভিশন হয়ে যায়, এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সবাই একটু কমেন্ট করে জানাও যে আমাদের এই যে প্রত্যক্ষ কোষ বিভাজন তার অপর নাম কি, এবং হচ্ছে যে অ্যামাইটোসিস তার অপর নাম কি। অ্যামাইটোসিসের অপর নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপরে আমরা একটু দেখব যে সেটা হচ্ছে অ্যামাইটোসিসটা কোথায় ঘটে। এই চ্যাপ্টারের অন্যতম একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিসের অপর নাম কি এবং সেই অ্যামাইটোসিসটা কোথায় কোথায় দেখা যায়। দেখো প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে আদিকোষ। আদিকোষের কথা বলা আছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, বীজের এন্ডোস্পার্ম, মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি, অ্যামিবার কথা বলা হয়েছে, এবং হচ্ছে ভ্রূণের পর্দা, মাছের ডিম, এগুলার গঠনের প্রারম্ভিক পর্যায়। তাহলে এই জায়গাগুলোতে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। আমাদের নর্মালি যে জিনিসগুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এবং হচ্ছে আমাদের অ্যামিবা, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়। এই সময়গুলোতে আমাদের অ্যামাইটোসিসটা ঘটে। তাহলে অ্যামাইটোসিস কখন ঘটে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তোমাদের হয়তো কিছুটা অসুবিধা হচ্ছে কারেন্টের যান্ত্রিক ত্রুটির কারণে, হয়তো প্রপারলি দেখতেও পাচ্ছ না, বাট একটু কষ্ট করো, যদি সাউন্ড ক্লিয়ার থাকে অন্তত ভালো করে শোনার চেষ্টা করো, এবং যেটা প্রশ্ন করছি সেই প্রশ্নটাকে একটু অ্যান্সার করার চেষ্টা করো, তোমাদের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, এরপরে আমরা একটু নিচে চলে যাই। দেখো এখানে একটা কথা লেখা আছে যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া কতকটা অ্যামাইটোসিসের মতোই। ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন হয় সেটাও কিন্তু কি বলতো কয়েকটা অ্যামাইটোসিসের মতোই। কিন্তু একটা কথা একটু খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের, যে আমাদের দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস এই দুইটা জিনিস কিন্তু হুবহু আসলে একই না। হ্যাঁ, দ্বিবিভাজন এবং অ্যামাইটোসিস কিন্তু হুবহু একই না। কারণ তোমরা যখন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার চ্যাপ্টারটা দেখবা, যখন অণুজীব চ্যাপ্টারটা দেখবা, তখন ওখানে দেখবা যে ব্যাকটেরিয়ার মধ্যে তোমাদের দ্বিবিভাজন সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে প্রশ্ন আমাদেরকে কি চাচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, অ্যামাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়ার বস্তু ডাম্বেল আকার হয়, ডাম্বেলটা একটু দেখে রাখতে পারি। এই দুইটা কয়েকটা জিনিস আমরা কিন্তু খেয়াল রাখলাম। তাহলে এতক্ষণ আমাদের জিনিস কয়েকটা আমাদের পড়া হয়েছে, এখন একটু তোমরা বলো তো আমাকে যে অ্যামাইটোসিস যে কোষ বিভাজন আছে এইটার অপর নাম কি, এবং অ্যামাইটোসিস শব্দটা প্রথম ব্যবহার করেছেন কে, এটা একটু আমাকে কমেন্টে জানাও তো। আমরা চলে আসলাম মাইটোসিসে। মাইটোসিস কিন্তু খুবই সহজ, অ্যামাইটোসিস তুলনায় মাইটোসিস কিন্তু আরো বেশি সোজা। তোমরা অনেকবার 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 পড়ছো, কিন্তু আমরা কিন্তু এতবার পড়ার পরে, এত সহজ চ্যাপ্টার হওয়ার পরেও কিন্তু আমরা দেখা যায় অনেক কিছু ভুল করে ফেলি এবং মিস হয়ে যায়। তাহলে আমাদের যাতে জিনিসগুলো মিস না হয়, আমরা একটু ক্লাসে অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করবো যে আমার কোন জায়গাটা ভুল হতে পারে, এবং আমি কোন জায়গাটা তোমাদেরকে ফোকাস করতে বলতেছি, এবং কোন জায়গাটা থেকে তোমাদের অ্যান্সার রিপিট করতে বলতেছি, যাতে করে তোমাদের এই ভুলগুলো না হয়। আমরা একটু খেয়াল করি, প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয়। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে একবার বিভক্ত হয়, এটা একটু ভালো করে মনে রাখবো আমরা, একবার বিভক্ত হবে। এবং এখানে দুইটা কথা দেখো লেখা আছে যে বিজ্ঞানী শ্লাইখার উনি সর্বপ্রথম এটা
দেখতে পেয়েছেন এবং বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিসকে নামকরণ করেছেন। এই যে কয়েক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। যে আমাদের বিজ্ঞানী শ্লাইখার উনি সর্বপ্রথম এই নিউক্লিয়াসের বিভাজনটা দেখেছেন এবং সেটাকে নাম দিয়েছিলেন ক্যারিওকাইনেসিস। আর বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, তার নামটা আমরা শুরুতেও পড়ছিলাম, উনি কি করেছেন, মাইটোসিসকে নামকরণ করেছেন। তাহলে দুইটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে শ্লাইখার তিনি নিউক্লিয়াসে এই বিভাজনটা অবজার্ভ করছেন এবং এইটার নাম দিয়েছেন ক্যারিওকাইনেসিস, এবং ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিসের নামকরণ করছেন। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে, আমাকে একটু কমেন্টে জানাও তো যে ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস এই নামটা কে দিয়েছেন? ক্যারিওকাইনেসিস নামটা কে দিয়েছেন এটা আমাকে একটু জানাও। তোমাদের যাদের ক্লাস দেখতে অসুবিধা হচ্ছে, তোমাদের জন্য একটা টিপস হচ্ছে তোমাদের ফোনের ব্রাইটনেসটা বাড়ায় নিতে পারো। কারণ এখানে যেহেতু আলো কম, তোমাদের ফোনের ব্রাইটনেসটা যদি একটু বাড়ায় নাও, তোমার একদম ফুল ব্রাইটনেস দিয়ে যদি দেখো, তাহলে আশা করা যায় যে তোমরা বোর্ডটা আরো অনেক বেশি ক্লিয়ার দেখতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখি যে আমাদের এখানে বলা হয়েছে যে বিজ্ঞানী শ্লাইখার উনি হচ্ছে কোষ বিভাজন প্রথম দেখতে পাইছেন এবং এটাকে নাম দিয়েছেন ক্যারিওকাইনেসিস। আর ওয়াল্টার ফ্লেমিং সেটাকে মাইটোসিস নামকরণ করছেন। দুইটা ইনফরমেশন কিন্তু আমরা একটু মাথায় নিয়ে রাখছি, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখো তো, অনেক সময় পরীক্ষার হলে প্যাচ লেগে যেতে পারে যে আচ্ছা কোনটা কোথায় ছিল। তা এই যে দেখো তো আমাদের এখানে এখানে খ আছে, তাই না, যে খার। তাহলে খার এবং দেখো তো এখানে আছে কার। তাহলে কার আর খার দুইটা শব্দ মোটামুটি কাছাকাছি না? তাহলে যখন আমি দেখবো কারিওকাইনেসিস, তাহলে কার এবং খার এই দুইটা শব্দকে আমি পাশাপাশি চিন্তা করব যে কার এবং খার। তাহলে ক্যারিওকাইনেসিস দেখলে যাতে আমার শ্লাই খার মনে পড়ে, ঠিক আছে? অথবা মনে রাখতে পারো শ্লাই কার। তাহলে শ্লাই কার থেকে ক্যারিওকাইনেসিস। ওকে, এরপরে আমরা দেখি একটু কোথায় ঘটে। আমরা জানি যে আমাদের এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তা আমরা মোটামুটি কম বেশি জানি যে আমাদের ভ্রূণকোষ এবং দেহকোষ এখানে মাইটোসিসই হয়, এটা আমাদের ভুল যাওয়ার চান্স কম। তারপরে হচ্ছে কাণ্ড, শাখা প্রশাখা এখানেও হয়। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি ও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু জনন কোষের সৃষ্টির কথা বলা হয়নি। জনন কোষ এবং জননাঙ্গ টু ডিফারেন্ট থিং। এখানে আমাদের বলা হয়েছে জননাঙ্গের গঠন, জননাঙ্গের গঠনের কথা বলা হয়েছে এবং বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ জননাঙ্গের গঠন এবং বৃদ্ধির সাথে জড়িত হচ্ছে মাইটোসিস, কিন্তু জনন কোষের সাথে যদি বলা হয় তাহলে সেটা হবে মায়োসিস। অর্থাৎ এখানে আমাদের কোশ্চেনটা দেখতে হবে যে আমাদের জননাঙ্গ বলা হয়েছে নাকি জনন কোষ বলা হয়েছে, এটা একটু অবজার্ভ করতে হবে। আরেকটা জিনিস আমরা একটু দেখব যে সেটা হচ্ছে এর কি কি বৈশিষ্ট্য আছে। অবশ্যই মাইটোসিস মানে সবকিছু সমান, তাহলে সবকিছু যদি সমান হয় তাহলে সেটা মাতৃগুণে সমগুণ হবে, সমান আয়তনের হবে। তারপরে হচ্ছে যে সংখ্যাও মাতৃকোষের সমান হবে, তাই না? সংখ্যাও মাতৃকোষের সমান হবে, কারণ এখানে আমাদের সংখ্যা কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এভাবে ভাগ হচ্ছে। এটা তোমরা সবাই জানো, এখানে কোনো কনফিউশন করা যাবে না। অর্থাৎ আমাদের এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, সমগুণ সম্পন্ন, সমান আয়তন, তার মানে সমান 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 সবকিছু সমান সমান থাকবে। আচ্ছা, ক্যারিওকাইনেসিস দেখো কিছু ডেফিনিশন দেওয়া আছে। ক্যারিও আমরা তো আগেই পড়ছি, সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এবং তোমরা একটু পুরোনো জিনিস একটু মনে করে দেখো তো, তোমাদের এক সময় এরকম একটা জিনিস তোমরা পড়ছিলা যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওপ্লাজমটা থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওপ্লাজমটা থাকে ওটাকে কিন্তু ক্যারিও লিম্ফও বলা হয়। মনে করে দেখো তো যে ক্যারিও লিম্ফ নামে কিছু মনে পড়ে কিনা। তাহলে ক্যারিও লিম্ফ কেন বলা হয়? বিকজ তোমার ক্যারিও লিম্ফ এই জিনিসটা হচ্ছে বেসিকলি আমাদের এই নিউক্লিয়াসের সাথে জড়িত, ঠিক আছে? এটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো তো সাইটোকাইনেসিস নিয়ে বলা হয়েছে। সাইটোকাইনেসিস, সাইটো শব্দটা আছে মানে বোঝাই যাচ্ছে যেখানে আসলে কি বলতে চাচ্ছে। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের উপর নির্ভরশীল নয়। এখন কে কার উপর নির্ভরশীল নয় আমি পরীক্ষার হলে দেখা গেল যে ভুলে যাচ্ছি। তাহলে এই জিনিসটা আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে একটু খেয়াল করি তো যে সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের উপর নির্ভরশীল। আমরা শুধু শুধু এইটুক পড়ি যে সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের উপর নির্ভরশীল। তোমরা যখন পড়া শুরু করছো সবসময় একটা জিনিস দেখছো না যে নিউক্লিয়াসটা আগে বিভাজিত হচ্ছে, তারপর এক সময় যে আমাদের হলো বাইরের সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে। তাহলে আগে শুরু হবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের উপর নির্ভর করবে সাইটোপ্লাজম কি হবে বা না হবে। তাহলে ক্যারিওকাইনেসিসটা আগে, সাইটোকাইনেসিস পরে। তাহলে ক্যারিওকাইনেসিসের উপর নির্ভর করতেছে সাইটোকাইনেসিস। এইটা যেন তোমাদের মনে থাকে যে ক্যারিওকাইনেসিসটা হচ্ছে আমাদের আগে আসবে, সাইটোকাইনেসিসটা পরে যাবে। এটা একটু খেয়াল করা দরকার, হ্যাঁ? আচ্ছা,
এখন ওই যে অপর নাম যেখানে আমরা পড়ছিলাম, একটু মনে করে আমাকে বলো তো, একটু আগেই আমরা পড়ে আসছি যে আমাদের অ্যামাইটোসিস যে কোষ বিভাজনটা ছিল, সেই অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেক নাম কি পড়ছিলাম আমরা? একটু কমেন্ট করে জানাও তো, দেখি কে কে কমেন্ট করতেছে। তাসলিমা খাতুন, অঞ্জনা সরকার, ভেরি গুড। শান্ত মল্লিক, সরস্বতী, ভেরি গুড। হ্যাঁ সবাই গুড, ঠিক আছে, ভেরি গুড। অর্পিতা রয়, আচ্ছা। তাহলে তোমার কিন্তু দেখো ক্লাসে রিভিশনটা হয়ে যাচ্ছে, কারণ এই যে জিনিসগুলো এগুলোই কিন্তু তোমার আলটিমেটলি পরীক্ষায় আসবে, তাই না? অতএব যে জিনিসগুলো এখন পড়তেছো এগুলো দিয়ে দেখবা যে তোমার পরীক্ষায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তাহলে মাইটোসিস যে কোষ বিভাজন, সেটারও অপর নাম আমাদের দেখে নিতে হবে। দেখো তো সেটার অপর নাম কি? সমীকরণিক বিভাজন। তাহলে একটা সমীকরণের মতো যায় না? তুমি যদি এভাবে একটু চিন্তা করো, যে সেটা হচ্ছে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, তারপরে হচ্ছে চারটা থেকে আটটা, এইভাবে যখন যাচ্ছে, এই যে একটা সমীকরণের মতো তৈরি করতেছে, তাহলে এটা একটা সমীকরণের আকারে যাচ্ছে। তাহলে যখন একটা জিনিস সমীকরণের মতো যাবে, আমার প্রথমেই কার কথা মাথায় আনতে হবে? সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর অ্যামাইটোসিস যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, দেন আমাদের এটাও শেষ হয়ে গেল, আমরা আমাদের পরের টপিক্সে চলে আসি, সেটা হচ্ছে কোষচক্র। ইম্পর্টেন্ট একটা জায়গা পড়াশোনা। দেখো কোষ বিভাজন চ্যাপ্টারে, কোষ বিভাজন চ্যাপ্টার খুব ছোট একটা জায়গা মনে হয়, আপাত দৃষ্টিতে দেখে মনে হয় তেমন কোনো পড়াশোনা নাই, কিন্তু এই চ্যাপ্টারে এমন এমন কিছু জায়গায় মিস্টেক হয়ে যায়, যে মিস্টেকগুলো আসলে করার পরে আমরা নিজেদের ক্ষমা করতে পারি না, যে এই জিনিস আমি কিভাবে ভুল করলাম। এর দুইটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে আমাদের ওভার কনফিডেন্স, যে এত ছোট একটা অধ্যায় আমি তো নিশ্চিতভাবে সবই পারি, কিন্তু কথা হচ্ছে ওভার কনফিডেন্স এই সব ক্ষেত্রে রাখা যাবে না। তোমরা কনফিডেন্ট থাকবা যে ইনশাল্লাহ আমি পারবো, কিন্তু ওভার কনফিডেন্ট থাকবা না, কারণ ওভার কনফিডেন্স তোমাদের প্রিপারেশনকে দুর্বল করে দিবে। ওকে, কোষচক্র দেখো, কোষচক্রের সাথে যে বিজ্ঞানীদের নাম জড়িত তারা হচ্ছেন হাওয়ার্ড এবং পেল। এটা তোমরা জানো যে কোষচক্র তারা প্রদান করেছেন। একবার তোমাদের প্রিপারেশন এবং হচ্ছে রিভিশনের সুবিধার্থে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে এই হাওয়ার্ড এবং পেল তারা কি প্রদান করেছিলেন। সেটা হচ্ছে কোষচক্র। পরীক্ষায় দিতে পারে সেল সাইকেল, একটু ইংলিশে দিয়ে দিতে পারে, ঘাবড়ানোর কিন্তু কিছু নাই। যে সেল সাইকেলের প্রবক্তাকে দিতে পারে, সেল সাইকেলের প্রবক্তাকে। সেল সাইকেল মানে কি? কোষ, সাইকেল মানে চক্র। তাহলে হাওয়ার্ড এবং পেল। দেখো ইন্টারফেজ এবং এম ফেজ, তাই না? 90 to 95, এবং এম ফেজ হচ্ছে 5 থেকে 10 ভাগ। এখনো যদি কারো এটা ভুল যায় যে ইন্টারফেস হচ্ছে অধিকাংশ সময় হচ্ছে ইন্টারফেস 90 থেকে 95 আর এম ফেজ হচ্ছে 5 থেকে 10, তাদের জন্য একটু মনে রাখার শর্টকাট ট্রিকটা বুঝাই দিই। সেটা হচ্ছে যে ইন্টারফেস মনে রাখবা যে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট কম বেশি 2 বছরের কাছাকাছি সময় পাওয়া যায়, যদিও 2 বছর পাওয়া যায় না, সিস্টেম লস থাকে অনেক। কিন্তু মেডিকেল অ্যাডমিশনে যে এম ফেজটা হচ্ছে মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন, তা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব সময়টা কম পাওয়া যায়, ইন্টারের তুলনায় খুব সময়টা কম। সেটা তাহলে কত? 5 থেকে 10। আর এটা কত? 90 থেকে 95। তাহলে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ইন্টারফেজে আমার কতটুকু সময় ব্যয় হয় এবং এম ফেজে আমার কতটুকু সময় ব্যয় হয়, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। ভেরি গুড। অঞ্জনা সরকার, আফরিন জাহান, সাদিয়া, সরস্বতী। অনেকে অনেকে কিন্তু তোমরা অফলাইনে দেখা যায় অনেক সময় কোনো একটা কিছু মিস করে ফেলছো, কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের এই সুযোগটা থাকে যে একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও বা ক্লাসের সাথে সাথে কন্টিনিউ করে গেলে ওই পড়াটা একবার রিক্যাপ হয়ে যায়। অফলাইনে অনেক সময় দেখা যায় যে একটা জিনিস লিখতে লিখতে একটা ক্লাস মিস করে ফেললা, বা একটা মানে একটা চ্যাপ্টারে কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি মিস করে ফেলছো, সেই জিনিসটা কি, সেই ক্ষতিটা কিন্তু এখানে পোষায় নেওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না? অতএব এটাকে কাজে লাগানোর চেষ্টা করো। এখন পুরাটা টাইম, এই অ্যাডমিশনের পুরোটা টাইম তোমার চেষ্টা এবং তোমার ফোকাস পুরোটাই থাকবে যে কিভাবে আমি যখন খুশি তখন আমার এই প্রবলেমগুলোকে মেকআপ করে ফেলতে পারি। অর্থাৎ আমি অফলাইনে না পারলে আমি অনলাইনে মেকআপ করে ফেলবো। আমি অনলাইনে যদি সেটা মেকআপ করতে না পারি, তাহলে আমি যখন আবার অনলাইনে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তখন সেখান থেকে দেখে নিব, আবার বই পড়ে নিব। কিন্তু যে করেই হোক না কেন আমার পড়াশোনা কিন্তু কমপ্লিটেড থাকতে হবে। তাহলে ইন্টারফেস হচ্ছে 90 থেকে 95, এম ফেজ হচ্ছে 5 থেকে 10। এটা তোমরা দেখে নিচ্ছ। এখন দেখো কোষচক্রের নিয়ন্ত্রক। তোমাকে পরীক্ষায় কিন্তু সিম্পলি এভাবেই দিতে পারে, কোষচক্রের নিয়ন্ত্রক নয় কোনটি। তা আমরা নিয়ন্ত্রকের নামগুলো দেখি। সাইক্লিন সিডিকে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, P53 প্রোটিন, P27 প্রোটিন, তাই না? এইখানে দেখো P53-র জায়গায় কিন্তু P57 দিয়ে দিতে পারে, আবার দেখা যাচ্ছে যে P27-এর জায়গায় P25 দিয়ে দিতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তাহলে পরীক্ষার সময় কিভাবে প্রশ্নটা আসতেছে এবং কোশ্চেনটা পড়ার দিকে একটু ফোকাস দিতে হবে। চোখ খুব ইম্পর্টেন্ট, চোখটা কিন্তু আল্লাহ তাআলা দেখার জন্য দিছে। খুব ভালো করে অবজার্ভ করবা যে P53 এবং P27 এগুলো কিন্তু দেখে ভুল করা যাবে না। এখন এখানে আমরা একটা জিনিস লিখছি যে 4 প্রকার সাইক্লিন পাওয়া যায়। সাইক্লিন শব্দটাই তো 4টা ওয়ার্ড আছে, তাই না? 1 2 3 4। সাইক্লিন শব্দটাতে কয়টা ওয়ার্ড আছে বলো তো?
তোমরা একটু বলো তো আমাকে যে সাইক্লিন এই শব্দটাতে কয়টা ওয়ার্ড আছে? ভেরি গুড। তাহলে সাইক্লিন শব্দটাতে তো আমার 4টা ওয়ার্ড আছে, তাহলে চার ধরনের সাইক্লিন থাকবে। তারপরে কি, যে সাইক্লিন সিডিকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আচ্ছা, প্রমোশন মানে কি? প্রমোশন মানে হচ্ছে যে আমি কাউকে নির্দেশনা দিছি, সে কিছু একটা কাজ করবে। তাহলে প্রমোশন যখন আমি দিলাম, তাহলে সে কি নির্দেশনা প্রদান করবে। P53 এটা সম্পর্কে কিছু জানো কিনা দেখো। P53 হলো কোনো কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে P53 কোষচক্র বন্ধ করে দেয়। তাহলে P53 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সে কোষচক্রকে বন্ধ করে দিতে পারে। যদি তার কাছে মনে হয় যে আমার ডিএনএ ক্ষতিগ্রস্ত, সে কোষচক্রকে বন্ধ করে দিবে। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। খুব ভালো করে এটা মনে রাখতে হবে যে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে P53 কোষচক্রকে বন্ধ করে দিতে পারে। একটু কমেন্টে আমাকে জানাও তো যে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কোষচক্রটা কে বন্ধ করে দেয়? এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে কে আছে যে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কোষচক্রটাই বন্ধ করে দিতে পারে। আর উচ্চ মাত্রার P27 প্রোটিন মহিলাদের স্তন ক্যান্সারের সৃষ্টি করে। খুবই খুবই ইম্পর্টেন্ট যে ব্রেস্ট ক্যান্সারের জন্য রেসপন্সিবল প্রোটিনটা আসলে আমাদের কোথায় সমস্যা হয়? উচ্চ মাত্রার P27 প্রোটিন। তাহলে উচ্চ মাত্রার P27 প্রোটিন ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। বাস, এই কোশ্চেনটা আমাদের কিন্তু এখান থেকে পড়া হয়ে গেল, কোষচক্রের নিয়ন্ত্রক। এখন আমরা একটু দেখি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে। তার মধ্যে 1 নম্বর যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন মানে হচ্ছে 10^14। এই জিনিসটা ভুল করা যাবে না, এই জিনিস কোনোভাবে ভুল করা যাবে না। 10^, কত? সবাই কমেন্ট করো। 10 কত? 10 আমাকে জানাতে হবে। জানো জানো জানো, দেখি কে কে পারো, দেখে ফেলি। ভেরি গুড। আমাদের 100 ট্রিলিয়ন, তার মানে হচ্ছে কি 10^14 হলো 14। আচ্ছা, এবার দেখো কোষচক্রের অভ্যন্তরীণ উদ্দীপনাটা কে দেয়? সিডিকে যৌগ। কোষচক্রের অভ্যন্তরীণ যে উদ্দীপনাটা সেটা দিচ্ছে সিডিকে যৌগ, এবং বাহ্যিক উদ্দীপনা দেবে হচ্ছে হরমোন ফ্যাক্টর। বাহ্যিক উদ্দীপনা দেবে কে? হরমোন ফ্যাক্টর, তাই না? আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ যে উদ্দীপনাটা, অভ্যন্তরীণ উদ্দীপনাটা আচ্ছা সব জায়গায় পড়লা না যে কোষের চক্রের নিয়ন্ত্রণ করতেছে সিডিকে? তাহলে হচ্ছে যে এই যে সিডিকেটা, সে তো কোষের ভিতরে থাকবে, তাই না? তা যে কোষের ভিতরে থাকবে সেই তো আমার অভ্যন্তরীণ উদ্দীপনাটা দেওয়ার চেষ্টা করবে। আর বাহ্যিক যে উদ্দীপনাটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবে হচ্ছে জিএফ। জিএফ মানে কিন্তু কি গার্লফ্রেন্ড না, এই জিএফ মানে ভুলেও গার্লফ্রেন্ড না, গ্র্যান্ডফাদারও না। এটা হচ্ছে হরমোন ফ্যাক্টর, বা এটাকে আমরা বলি গ্রোথ ফ্যাক্টর। এটাকে আমরা বলি গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে বাহ্যিক উদ্দীপনা অন্য জায়গা থেকে নিলে হবে না, বাহ্যিক উদ্দীপনা নিতে হবে গ্রোথ ফ্যাক্টর থেকে। এটা যেন তোমাদের মাথায় থাকে। যাক, খুবই পজিটিভ একটা নিউজ, সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট চলে আসছে কিন্তু। এবার মনে হয় তোমরা ক্লাসটাকে আরো বেটার দেখতে পারবা। এইবার মনে হচ্ছে তাই না যে আমি ক্লাস নিচ্ছি? এতক্ষণ পর্যন্ত হয়তোবা আমাকে দেখাই যায় নাই ঠিক মতো, এখন হয়তোবা মনে হচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি। সো যারা এখন পর্যন্ত জয়েন করে পারো নাই তারা দ্রুত জয়েন করে ফেলো, কারণ কোষ বিভাজন শেষ হলেই কিন্তু আমরা এরপরে টিস্যুতন্ত্রের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আছে সেইটা আমরা শুরু করে দিব। অতএব যারা এখনো জয়েন করে নাই তারা কিন্তু জয়েন করে ফেলো। হয়তোবা মাত্র বোঝা যাচ্ছে যে আমি এখানে আসি, এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে পারো নাই। কি আমাকে দেখা যাচ্ছে এবার? ওকে, ঠিক আছে। আমরা পরবর্তী টপিকসে চলে যাই। দেখো, ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস, তাই না? বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। তাহলে ইন্টারফেজ অবস্থায় বিপাকীয় নিউক্লিয়াস কেন বলি? দেখো, সবচেয়ে এটা সহজে মনে রাখা যায়। তোমরা যখন ইন্টারে পড়ছো তখন সবাই 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 মিলে কি করছে, এত পরিমাণ প্যারা দিছে, তোমরা মনে হয়েছে যে তোমরা প্রেসার কুকারের মধ্যে আছো। আর প্রেসার কুকারের মধ্যে কি হয়? রান্না বান্না হয়। আর পেটের মধ্যেও তো বিপাক ক্রিয়া হয়, তাই না? তাহলে ইন্টারফেজ অবস্থায় কোষের যে নিউক্লিয়াসটা সেটাকে আমরা কি নিউক্লিয়াস বলবো? নিশ্চয়ই বিপাকীয় নিউক্লিয়াস বলবো। তাহলে এটা কিন্তু মনে রাখা খুব কঠিন কিছু না। আবার দেখো, বোন মেরোতে লোহিত রক্তকণিকা সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কি করে? এরিথ্রোপোয়েটিন তৈরি করে। কিডনি সেই সকল ক্ষেত্রে এরিথ্রোপোয়েটিন তৈরি করতেছে। এই এরিথ্রোপোয়েটিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে এরিথ্রোপোয়েটিনটা আসলে কোথা থেকে আসে। এরিথ্রোপোয়েটিনটা কোথা থেকে আসে এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা আমাদের খেয়াল রাখবো যে এরিথ্রোপোয়েটিনটা আসতেছে হচ্ছে বৃক্ক থেকে। তাহলে এরিথ্রোপোয়েটিনটা আসতেছে বৃক্ক থেকে, কিন্তু সেটা কাজ করতেছে কোথায় গিয়ে? সেটা কাজ করতেছে আমাদের
বোন ম্যারোতে গিয়ে, সেটা কাজ করতেছে আমাদের বোন ম্যারোতে গিয়ে, এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখবো যে দেহের কোনো স্থান যদি কেটে যায় তাহলে প্লাটিলেট হচ্ছে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কোনো স্থান কেটে যায়, তোমরা তো এটা জানো যে কোনো স্থান কেটে গেলে সেখানে প্লাটিলেট আসবে বা অনুচক্রিকা আসবে, রক্ততঞ্চন হবে, কিন্তু এর পাশাপাশি এটাও জেনে রাখো যে সেটা হচ্ছে কোথাও যদি কেটে যায় ওখানে প্লাটিলেট এসে এই যে গ্রোথ ফ্যাক্টর একটু আগে পড়ছিলাম সেই গ্রোথ ফ্যাক্টরটাকে নিঃসরণ করবে এবং সেইটার মাধ্যমে বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে যে দেহের কোনো স্থান যদি কেটে যায় তাহলে বাহ্যিক উদ্দীপনা প্রদান করার জন্য কোনটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিন্তু প্লাটিলেট। সেখানে কিন্তু অন্য রক্তকণিকা তোমাকে দিয়ে দিতে পারে, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। তাহলে গ্রোথ ফ্যাক্টর কে তৈরি করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, এবার আমরা দেখতেছি যে কিছু কোষ আছে, কিছু কিছু কোষ আছে তারা আসলে বিভাজিত হয় না। আর কারা আসলে বিভাজিত হয় না এটা আমরা আসলে কিভাবে মনে রাখতে পারি? খুব সিম্পল কিছু ব্যাপার। প্রথম কথা হচ্ছে প্রাণীদের স্নায়ুকোষ, স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হয় না। তোমরা এটা জানো তাই না, যে ব্রেনের আকার কিন্তু আর বাড়ে না। আর আমাদের যে মাংসপেশি আছে সেটা হৃদপেশি হোক আর আমাদের ঐচ্ছিক আর অনৈচ্ছিকের যে কোনোটাই হোক, কোনোটাই কিন্তু আর বিভাজিত হয় না। আর সকল পরিণত রক্তকোষ, এই পরিণত শব্দটা কিন্তু তোমার পরীক্ষায় ঝামেলা করতে পারে। পরিণত রক্তকোষ কিন্তু ঝামেলা করতে পারে, কারণ যেগুলো অপরিণত এরিথ্রোব্লাস্ট সেগুলো কিন্তু আবার বিভাজন ক্ষমতা রাখে। আর উদ্ভিদের স্থায়ী কোষসমূহ এবং হচ্ছে লেন্স, দেখছো এখানে কিন্তু ডেন্টাল 21-22-এর রেফারেন্স দেওয়া আছে, খেয়াল করছো কিনা? ডেন্টাল 21-22-এর রেফারেন্স দেওয়া, কোনো কিছু বাদ দেওয়া যাবে না এগুলো, হ্যাঁ, যেগুলো দেখাই দিচ্ছে এগুলো একটাও বাদ দেওয়া যাবে না। তাহলে পরিণত জননকোষ বা গ্যামেট, প্রাণীদের স্নায়ুকোষ, হৃদপেশি, শুধু পেশি, সকল পরিণত রক্তকোষ, সকল পরিণত রক্তকোষ, আরবিসি যেটা আছে সেটা বিভাজিত হবে না। স্থায়ী কোষ, লেন্স, এগুলো কোনোটাই কিন্তু বিভাজিত হবে না। তাহলে একটু আমাকে বলো তো যে আমাদের এই যে উদ্ভিদের যে স্থায়ী কোষগুলো আছে সেখানে কি কোষ বিভাজন হবে? দেখি সবাই কি বলতে চায়। ওকে, এখানে তাহলে আমরা এই জিনিসটা দেখে ফেললাম। অনেকে আমরা বলবো একটা নেমোনিক্স দিয়েও এটা মনে রাখা যায়, সেটা হচ্ছে পলাশ। ঠিক আছে, পলাশ দিয়েও কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো। সেটা হচ্ছে পতে হচ্ছে আমাদের যত পেশি আছে, লতে হচ্ছে আমাদের যে লোহিত কণিকা আছে, এবং যেটা স আছে সতে হচ্ছে আমাদের স্নায়ুকোষ এবং হচ্ছে আমাদের স্থায়ী কোষ। ঠিক আছে, এভাবে মনে রাখা যায়। এবার ইন্টারফেজের বিভিন্ন ধাপে চলে আসবো আমরা। ইন্টারফেজের বিভিন্ন ধাপ থেকে আমরা কি দেখবো, সেটা হচ্ছে প্রথমটা হলো এখানে তিনটা ধাপ আছে। সেখানে হচ্ছে আমাদের জি1 আছে, এস আছে, জি2 আছে। জি1 আছে, এস আছে এবং জি2 আছে। তাহলে জি1 যে ধাপটা আছে সেখান থেকে আমরা দেখি যে এটা হলো 30 থেকে 40%, জি1 হচ্ছে 30 থেকে 40। আর সিনথেসিস যেটা এস সেটা হচ্ছে 30 থেকে 50। আর জি2 যেটা সেটা হচ্ছে আমাদের 10 থেকে 20%, 10 থেকে 20%। তোমরা অনেকেই এই জিনিসটা কিন্তু মিস করো, যে সেটা হচ্ছে যে কোনটা কত কোনটা কত হিসাব নিকাশ করতে করতে আর দেখা যায় যে মাথা কাজ করতেছে না। তাহলে এই এই ধরনের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা একটু খেয়াল করে দেখো তো এখানে একটা সিরিয়াল মেনটেন করা হয়েছে কিনা। যেখানে 10 আছে 10-এর পরে 20 আছে, যেখানে 30 আছে 30-এর পরে 40 আছে, বা যেখানে 30 আছে 30-এর পরে কি আছে 50 আছে, তাই না? একটা সিরিয়াল মেনটেন করছে। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু এখানে একটু খেয়াল রাখতে পারি, যে সেটা হচ্ছে যে 20, তাহলে 20 হচ্ছে আমাদের জি2 থেকে, দেখো নিচ থেকে উপরের দিকে যদি উঠি, জি2 থেকে এস, এস থেকে যদি জি1-এ যাই, তাহলে দেখো প্রথমে আমরা 20 মনে রাখতে পারি, তারপরে আমরা 30 মনে রাখতে পারি, তারপরে আমরা 40 মনে রাখতে পারি। অর্থাৎ আমাদের 20 যদি দেখি তাহলে আমি প্রথমে চিন্তা করব 20 আছে তার মানে 10 আছে, তাহলে ওটা হচ্ছে আমাদের জি2। তারপরে 30 আছে, তাহলে শুধু 30 যেহেতু আছে, 30-এর সাথে কি আছে 50 আছে, তার মানে এটা একটা বড় অধ্যায়, যে 30-এর সাথে 50, তাহলে 30-এর সাথে 50 মানে হচ্ছে ওখানে অনেক কিছু হবে, সময় বেশি লাগবে, তাহলে সিনথেসিসে সময় বেশি লাগে, তাহলে ওইটার সাথে কম্পেয়ার করবো। আর যখনই দেখবো 40, তাহলে মনে রাখবো 30 থেকে 40, তাহলে এটা তো 50 না, তাহলে 50 না হলে সবচেয়ে বড়টা হবে না, তাহলে তার চেয়ে ছোটটা কোনটা আছে জি1। তাহলে এইভাবে আমরা এটা মনে রাখবো। এই সময়কালটা মনে রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কনফিউশন হবে, এখান থেকে কনফিউশন বিগত সময়েও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাহলে আমরা এই কনফিউশনটাকে এড়ানোর চেষ্টা করবো, যে যাতে করে আমাদের এগুলো মিস না যায়, যে জি1-এ কত, জি2-তে কত, তারপরে হচ্ছে যে আমাদের এস-এ কত। এটা আমরা যখন জেনে যাব তখন আমাদের এই সাইডটা থেকে আমরা একটু দেখে ফেলি, যে এখানে আমাদের লেখা আছে, দেখো সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই কথাটা লেখা আছে। আচ্ছা, আর যে কোষটি আর বিভাজিত হবে না সেটি কোন দশায় আটকে যায়? 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা তোমাদের লাগবে, এবং এটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবা, যে সেটা হচ্ছে যে কোষটা আর বিভাজিত হবে না সে আসলে কোন দশায় গিয়ে আটকে যায়।
এটা একটু আমাকে জানাও। যে কোষটা আর বিভাজিত হবে না সে মূলত জীবন দশায় গিয়ে আটকে যায়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দেখো এস, এবং এস এর ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে এস উপপর্যায়ের প্রধান কাজ হচ্ছে যে আমাদের যে ডিএনএ সূত্র আছে সেই ডিএনএ সূত্রের প্রতিলিপন। এস এর যে মেইন কাজটা সেটা হচ্ছে কি ডিএনএ সূত্রের প্রতিলিপন। তা প্রতিলিপন কি কম বড় জিনিস? তোমরা প্রথম অধ্যায়ে পড়ছিলা প্রতিলিপনে দেখবা যে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা আছে। তো পৃষ্ঠা পৃষ্ঠা লেখা আছে মানে কি অনেক সময় লাগে বলেই তো লেখা আছে, তাই না? তাহলে যেখানে সময় বেশি লাগে সেই জিনিসটা 30 থেকে 50 যেখানে আছে সেখানেই হবে, তাহলে সিনথেসিস ফেজে হবে। তাহলে ডিএনএ সূত্রের প্রতিলিপন হচ্ছে এটার প্রধান কাজ। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এটা হলো প্রায় 7 ঘন্টা। এটা একটু মনে রাখবো আমরা যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে 7 ঘন্টা। সবাই একটু কমেন্টে জানাবে যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কয় ঘন্টা সময় লাগে। আরেকটা জিনিস একটু তোমরা দেখো, সেটা হচ্ছে যে বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে এটিপি আছে, বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে এটিপি আছে সেই এটিপিটা তৈরি হয় কোথায়? জি2তে। ভেরি ইম্পর্টেন্ট যে বিভাজন প্রক্রিয়ার জন্য যে আমাদের এটিপিটা দরকার সেই এটিপিটা আমাদের হচ্ছে কোথা থেকে আসে? সেটা হচ্ছে আমাদের এই জি2 ধাপেই তৈরি হয়। ওকে, জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে এমপিএফ এর প্রয়োজন হয়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। অর্থাৎ জি2 থেকে তোমরা তো এখন যে ধাপগুলো আমরা পড়লাম এগুলো কিসের ধাপ ছিল? ইন্টারফেজের ধাপ ছিল। এই ইন্টারফেজের পরেই কিসে এম ফেজে প্রবেশ করবে। তাহলে এই জি2 থেকেই তো নিশ্চয়ই সে এম ফেজে প্রবেশ করবে। তাহলে জি2 থেকে এম ফেজে বা জি2 থেকে মাইটোসিস ফেজে প্রবেশ করতে হলে কি দরকার হয়? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ঠিক আছে। আর মাস্ট টু রিমেম্বার, দেখো এখানে একটা কথা লেখা, কোষচক্রের নিয়ন্ত্রণ হলো সাইক্লিন প্রোটিন এবং সিডিকে। এই দুইটাই কি নাকি আরো কেউ আছে? আমরা উপরে পড়ে ফেলছি, তাই না? বলো, P27 পড়ছি এবং P53 পড়ছি। এর মধ্যে কোনটা ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। যে P53 আর P27 এই দুইজনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের জন্য কে দায়ী, আর এই দুইজনের মধ্যে কে কোষচক্রকে থামিয়ে দিতে পারে? ওকে, ইন্টারফেজ এবং এম দশার মধ্যে পার্থক্য আমরা একটু রিডিং করে যাব। এটা সেটা হচ্ছে, দেখো কোষচক্রে এখানে দেয় যে ইন্টারফেজে লেখা আছে কি এটি জি1এস এবং জি2 নিয়ে তৈরি, তাই না? আর এখানে দেখো তো লেখা আছে কি এখানে বেশ কিছু দশা আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এগুলো থাকে। আচ্ছা, কোষচক্রে 90 থেকে 95% সময় এখানে ব্যয় হয় সেটাও আমরা জানি, এবং এখানে হচ্ছে আমাদের 5 to 10% সময় ব্যয় হয় সেটাও কিন্তু আমরা পড়েছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো তো যে এইখানে পরিমাণগত এবং হচ্ছে যে সংখ্যাগত বৃদ্ধি ঘটে, এরকম একটা কথা কিন্তু আমাদের এখানে লেখা আছে, যেখানে পরিমাণগত বৃদ্ধিও ঘটে সংখ্যাগত বৃদ্ধিও ঘটে। আর এখানে আরেকটা কথা যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বংশগত বস্তুসমূহ এই দশায় ক্রোমাটিন হিসেবে থাকে। তাহলে বংশগত বস্তু যদি তুমি বলো তাহলে সেটা কি হিসেবে থাকবে? সেটা ক্রোমাটিন হিসেবে থাকে। আর এখানে কি হিসেবে থাকে? ক্রোমোজোম হিসেবে। এইটা আমরা অবশ্যই মনে রাখবো যে এম দশায় ক্রোমোজোম, ইন্টারফেজে ক্রোমাটিন। ইন্টারফেজে কি? ক্রোমাটিন। এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, আর এটি দেখো কোষচক্রের দীর্ঘ ধাপ, নিশ্চয়ই 90 থেকে 95% তুমি এর আগে পড়ছো। আর এম ফেজ পড়ছো কত? 5 থেকে 10%। তাহলে এইটাই হবে দীর্ঘতম ধাপ, এটা তো আর আলাদা করে পড়ার কিছু নাই, তাই না? ওকে, এখন আমরা দেখবো যে কোষ বিভাজনের বিভিন্ন ধাপে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে এবং কিন্তু তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দেখি তোমরা কি ফলো করতে পারছো? কমেন্ট করেছো সরস্বতী, আফরিন, স্বপ্ন, সুলতানা জাহান। ওকে, গুড। আচ্ছা, এখন দেখি আমরা প্রোফেজ শুরু করি। প্রোফেজের আরেক নাম কি? আদ্য পর্যায়, তাই না? প্রোফেজের আরেক নাম হচ্ছে আদ্য পর্যায়। তাহলে এটা কি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় না? এটা আমরা জানি সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। আর এখানে কি তৈরি হয় বলো? এখানে হচ্ছে জল বিয়োজন হয়। তাহলে আদ্য পর্যায়ে কি হয়? জল বিয়োজন হয়। সবাই একটু কমেন্ট করবা, আদ্য পর্যায়ে কি হয়? জল বিয়োজন হয়। তাহলে জল বিয়োজন হলে কি হবে? খাটো এবং মোটা হতে থাকবে আস্তে আস্তে, এবং তার রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই যে কয়েকটা কথা, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। এই চ্যাপ্টারের একটা প্রবলেম হচ্ছে যেটা, যে তোমাকে শব্দের সাথে সাথে আগাইতে হবে। যে শব্দ ব্যবহার করা হয়েছে, যেভাবে ব্যবহার করা হয়েছে ওইভাবেই তোমাকে কোশ্চেন দেওয়া হবে। যেমন নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, ঘটে বললেই কিন্তু অ্যান্সার চেঞ্জ। তাহলে এটা আমরা খেয়াল করব যে ঘটতে থাকে বললে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? প্রোফেজ হবে। তাহলে একটু একটু কমেন্ট করে জানাও তো যে আমাদের
নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি যদি বলা হয় তাহলে সেটা কখন ঘটে এবং কিভাবে ঘটে আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। আচ্ছা, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়, এরপরেও আমাদের দেখি আমরা প্রো মেটাফেজে চলে আসি। প্রো মেটাফেজে দেখো কি লেখা আছে, সেটা হচ্ছে যে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। আমরা সবাই জানি তাই না প্রো মেটাফেজ মানে কি, বাংলাগুলো খেয়াল করবা। প্রো মেটাফেজের পরের ধাপ কিন্তু প্রাক মধ্য পর্যায়ে, যদিও পরীক্ষায় কম আসে কিন্তু তারপরেও আমাদের কিন্তু এই নামগুলো জানতে হবে, যে সেটা হচ্ছে যে প্রো ফেজ, প্রো মেটাফেজ। তাহলে প্রো মেটাফেজের বাংলা নাম হচ্ছে প্রাক মধ্য পর্যায়ে। তাহলে প্রাক মধ্য পর্যায়ে কি হবে দেখো, অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হবে, অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, মনে থাকবে। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়, প্রো মেটাফেজে দেখা যায় তাই না, এটা আমাদের একটু জানতে হবে। এবং এই যে দেখো বিলুপ্তি ঘটে, বিলুপ্তি কিন্তু ঘটে গেছে তাই না, তাহলে বিলুপ্তি ঘটে গেল কিন্তু এখানে কার, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। ট্র্যাকশন ফাইবারের কথা এখানেই লেখা আছে। তাহলে এই কয়েকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট, যে অ্যাস্টার রশ্মি, ক্রোমোজোমীয় নৃত্য, বিলুপ্তি ঘটে নিউক্লিওলাসের এবং ট্র্যাকশন ফাইবার, এই শব্দগুলো কোন ধাপের সাথে জড়িত, এই শব্দগুলো কোন ধাপের সাথে জড়িত বলো তো, এটা হচ্ছে প্রো মেটাফেজের সাথে জড়িত। এরপরে চলে আসি আমরা মেটাফেজ বা মধ্য পর্যায়ে। দেখো মেটাকাইনেসিস তাই না, একটা শব্দ লেখা আছে মেটাকাইনেসিস, এর অর্থ কি, ক্রোমোজোমগুলো নিরক্ষীয় বা বিষুবীয় বা ইকুয়েটর অঞ্চলে অবস্থান করবে, মানে মাঝামাঝি অবস্থান করবে। আচ্ছা, এই ধাপে আমাদের সবচাইতে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট হবে। এই কোশ্চেনটা অনেক পুরনো এবং তোমরা এ সম্পর্কে জানো, তোমরা এটা সম্পর্কে অলরেডি জানো যে ক্রোমাটিড গুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট হয় হচ্ছে কোন ধাপে, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপে। আচ্ছা, এরপরে আমরা নিচে চলে আসি, দেখো কন্ডেনসেশন হয়, ক্রোমোজোমের এই যে খাটো এবং মোটা হয়ে যাচ্ছে এটাকে বলে কন্ডেনসেশন। তা কন্ডেনসেশন তাহলে কোন ধাপে হবে, নিশ্চয়ই আমাদের মেটাফেজ ধাপেই হবে তাই না। আচ্ছা, এরপরে দেখো একটা কথা, যে মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়, খুব ইম্পর্টেন্ট, যে মেটাফেজ ধাপে আমাদের যে সেন্ট্রোমিয়ার আছে সেটা সম্পূর্ণ বিভক্ত হবে। ওকে, অ্যানাফেজ বা গতি পর্যায়, দেখি এখানে কি লেখা আছে। অ্যানাফেজ বা গতি পর্যায় সম্পর্কে মনে রাখতে হবে, সেটা হলো এই, যে সেটা হচ্ছে মেরুমুখী চলনে, এখানে আমাদের মেরুমুখী চলন হয়, ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন হয়। এবং কোনটাতে কি, মেটাসেন্ট্রিক হলো ভি, সাবমেটাসেন্ট্রিক এল, জেতে কি, আইতে কি, তাই না, এই লাইনগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। সো ডেফিনেটলি আমাদের এই ভি এল জে আই এই চারটা অবশ্যই পড়বা। আর টেলোফেজ পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে জল যোজন হয়, প্রোফেসে যেটা ঘটছিল সেটা হলো জল বিয়োজন, আর এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে জল যোজন তাই না। এবং দেখো দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়, এবং এইখানে নিউক্লিয়র ইনভেলপ এবং স্যাট ক্রোমোজোমে কি হয়, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। তাহলে কোথায় বিলুপ্তি ঘটতে থাকে, কোথায় বিলুপ্তি ঘটে এবং কোথায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, এটা খুব ভালো করে দেখে নিতে হবে, এটা না দেখে নিলে কিন্তু পারা যাবে না। আচ্ছা, এখানে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যগুলো একসাথে দেওয়া আছে, ডেফিনেটলি পার্থক্যগুলো পাশাপাশি পড়লে তোমাদের বেশি ভালো মনে থাকবে। অতএব এটা অবশ্যই একটু একবার করে ভালো করে রিডিং দিয়ে নিই। অনিয়ন্ত্রিত, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে নিওপ্লাসিয়া। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে নিওপ্লাসিয়া বলা হয়, এটা বলা হয় কি ক্যান্সারের পূর্ব লক্ষণ তাই না। তাহলে পরীক্ষায় তোমাকে কিন্তু দিয়ে দিতে পারে যে সেটা হচ্ছে ক্যান্সারের পূর্ব লক্ষণ কোনটি। সবাই একটু কমেন্ট করে বলো তো যে ক্যান্সারের পূর্ব লক্ষণ কোনটি, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে ক্যান্সারের পূর্ব লক্ষণ কোনটি। ক্যান্সারের পূর্ব লক্ষণ হচ্ছে নিওপ্লাসিয়া, সহজ অ্যান্সার, ক্যান্সারের পূর্ব লক্ষণ হচ্ছে নিওপ্লাসিয়া, এটা কিন্তু পারতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে নিওপ্লাসিয়া যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন সেটাকে ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া বলে। নিওপ্লাসিয়া যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তখন সেটাকে কি বলে একটু কমেন্ট করো তো। ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট মানে হচ্ছে খারাপ, ম্যালিগনেন্ট মানে হচ্ছে কি, ম্যালিগনেন্ট মানে হচ্ছে খারাপ। তাহলে খারাপ মানেই হলো কি বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে, তার মানে রোগটা খারাপ হয়ে গেছে তাই না। আর P53 কথা আমরা আগে থেকেই কিন্তু পড়ে ফেলছি তাই না, বলো যে এটা কি কোষ বিভাজন থেকে বিরত রাখে, কিন্তু এ যদি ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে ক্যান্সার সৃষ্টি হয়। আর P27 ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী, আবারও বলা হলো P27 ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। আর P53 নাকি অনিয়ন্ত্রিত P53 কে ক্যান্সারের জন্য দায়ী একটু কমেন্ট করে আমাকে জানাও তো। P53 কি ক্যান্সারের জন্য দায়ী
নাকি তোমার হচ্ছে যে অনিয়ন্ত্রিত P53 ক্যান্সারের জন্য দায়ী? এটা আমাকে একটু কমেন্টে জানাও, দেখি তোমরা কতটুকু বুঝেছো, সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, এবার আমরা একটু দেখি টিউমারের কথা বলা হয়েছে যেটা, যে নিয়ন্ত্রণবিহীন এবং সমন্বয়বিহীন কোষ বিভাজনকে টিউমার বলে। আর তারপরে হচ্ছে সিডিকে জিন হচ্ছে একটা প্রোটো অঙ্কোজিন, এটা একটু মনে রাখতে পারো যে সিডিকে জিন হচ্ছে একটা প্রোটো অঙ্কোজিন। মানুষের অর্ধেক সংখ্যক কোষে ডিফেক্টিভ P53 আছে, মানুষের অর্ধেক সংখ্যক কোষের কথাই বলা হয়েছে, এবং সেই অর্ধেক সংখ্যক কোষে কি আছে বলো, ডিফেক্টিভ P53 আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো একটা কথা লেখা আছে যে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হয় কার্সিনোজেনিক, টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস, এবং কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে অঙ্কোজিন। মিউটাজেনিক পদার্থ হলো কার্সিনোজেনিক, ঠিক আছে? এই কয়েকটা কথা একটু খেয়াল রাখবা। আর দেহের বিভিন্ন অংশে যখন টিউমার ছড়ায় পড়ে, এই ঘটনাটাকে বলা হয় মেটাস্টেসিস। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে যে দেহের বিভিন্ন জায়গায় যখন একটা টিউমার ছড়ায় পড়তেছে, তখন সেই ঘটনাটাকে আমরা বলি মেটাস্টেসিস। এখন তোমরা হয়তো উপরে দেখছো যে ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া বলে একটা কথা ছিল। তাহলে যারা ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া, তারাই কিন্তু মূলত দেহের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে ছড়ায় যেতে পারে। তার মানে মেটাস্টেসিসের জন্য দায়ী হচ্ছে ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া, এটা একটু মনে রাখবা। কোষের মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে নেক্রোসিস এবং একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব হলে বা বিষাক্ত দ্রব্যের কারণে যদি মারা যায়, আর যদি জেনেটিক্যালি কারণে মারা যায় তখন সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এই দুইটা আমাদের জানতে হবে। এবং অ্যাপোপ্টোসিসকে বলা হয় কি, প্রোগ্রামড সেল ডেথ। তার মানে যে ক্ষেত্রে আমার প্রোগ্রামিং এর মাধ্যমে সেলগুলো মারা যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলো, প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। অধিকাংশ রক্তকোষ এভাবেই নষ্ট হয়ে যায়। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় 5টি আঙ্গুল পৃথক হয় এবং অ্যাপোপ্টোসিসের ফলে নিউরাল নালী বন্ধ হয়। জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করব, বেশ কঠিন জিনিস। নিউরাল নালী বন্ধ হয়ে যায়, 5টা আঙ্গুল সেগুলো যদি একত্রিত থাকে সেটা পৃথক হয়ে যায়। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। মাইটোটিক ইন্ডেক্সের একটা গুরুত্ব দেওয়া আছে, সেই গুরুত্বটা কি আমরা একবার একটু দেখে ফেলবো। সেটা হচ্ছে দ্রুত বর্ধনশীল টিউমার শনাক্তকরণ। অর্থাৎ কোনো টিউমার যদি খুব দ্রুত ছড়ায় পড়তে থাকে, সেই টিউমারটাকে শনাক্ত করার কাজটাই করে হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। চলে আসি সাইটোকাইনেসিস থেকে এই কথাটা আমরা একটু দেখবো। সেটা হলো এই যে অ্যাক্টিন এবং মায়োসিন, সেটা হচ্ছে যে কোষঝিল্লির খাদ সৃষ্টিতে সাহায্য করে। দেখছো এই কথাটা লেখা আছে যে অ্যাক্টিন এবং মায়োসিন সেটা হচ্ছে কোষঝিল্লির খাদ সৃষ্টিতে সহায়তা করে, এই কথাটা কিন্তু লেখা আছে এখানে, তাই না? আর মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন কোথায় ঘটে আমরা একটু দেখি। ডাবের পানি, খুব ইম্পর্টেন্ট যে ডাবের পানিতে আমাদের মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে থাকে। আর এটা কখনো কখনো শৈবাল ছত্রাক এবং প্রাণীকোষেও হইতে পারে। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট, এই কথাটা তোমরা আরো পরেও পাবা, শৈবাল ছত্রাকের চ্যাপ্টারেও পাবা, যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, এবং প্রাণী কোষ যেটা আছে সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামেরও তোমরা উদাহরণ জানো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা তোমরা পরজীবীর মধ্যে পড়বা, এবং হচ্ছে সিনোসাইট যেটা, সেটা তোমরা শৈবাল ছত্রাকের মধ্যেই পড়বা। ঠিক আছে? ক্যারিওসিস এবং হচ্ছে যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অবশ্যই একবার রিডিং দিবে। আর মাইটোসিসের গুরুত্বের মধ্যে আমরা একটু চলে আসি। দেখো মাইটোসিসের গুরুত্বের মধ্যে সবগুলাই আমরা বুঝি যে দেহ গঠন এবং বৃদ্ধি, বংশবৃদ্ধি, সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষ দেখেই মায়োসিস দাগায় দিবা, ব্যাপারটা এমন না। জনন কোষ সৃষ্টি যদি বলে সেটা মায়োসিস, কিন্তু জনন কোষ তৈরি হওয়ার পর সেটা যখন সংখ্যায় বাড়বে তখন কিন্তু আবার কি হবে বলো, মাইটোসিস হবে, তাই না? আচ্ছা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, খুব বেশি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের সমতা রক্ষা, এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের সমতা রক্ষা তোমার পড়তেই হবে। এটা কেন বলছি একটু পরেই আমি আবার কম্পেয়ার করে দিব। এই ক্রোমোজোমের সমতা রক্ষা যেটা, এটা যেমন মাইটোসিসের কাজ, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোমের সংখ্যা স্থির রাখা, ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তনীয় রাখা, এগুলা কিন্তু আবার মায়োসিসের কাজ। অতএব কনফিউশন হওয়া যাবে না। সমতা আর ওইখানে আলাদা আলাদা কিছু শব্দ আছে যেটা মায়োসিসের মধ্যে আমরা আবার দেখব। আর এখানে দেখো পুনরুৎপাদন, ক্ষতস্থান পূরণ, এগুলো আমরা মোটামুটি পারবো।
চলে আসি মায়োসিস, আমাদের মায়োসিসে আমরা চলে আসি। দেখো আমরা প্রত্যেকটারই অপর নাম পড়ছি, এটাও পড়ে ফেলি। সেটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন বা বিয়োজন বিভাজন, ঠিক আছে? তাহলে হ্রাসমূলক বিভাজন কাকে বলা হয়? আমরা অপর নাম পড়তেছি যেহেতু, তাহলে হ্রাসমূলক বিভাজন বলা হয় হচ্ছে আমাদের মায়োসিসকে। এবং এখানে আমরা যদি একটু অবজার্ভ করি, দেখো বেনেডিন এবং হাউজার ওনারা এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করছেন, এবং স্ট্রাসবার্গার যিনি আছেন উনি হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছেন। ফার্মার এবং মুর তারা হচ্ছে হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলেছেন, এবং বোভেরি গোলকৃমির জননাঙ্গে মায়োসিসকে প্রত্যক্ষ করেন, এবং ফ্লেমিং দ্বিবিভাজন বর্ণনা করেন। আমি 100% শিওর যে তোমরা যারা এই জায়গাটা এখন দেখতেছো বা তোমরা নিজেরাও যখন পড়তে গেছো, তোমরা এটা বারবার কনফিউশন হয়েছো, বারবার কনফিউজড হয়েছো যে সেটা হচ্ছে যে কি লিখলো, এটা তো কিছুই বুঝলাম না, এতগুলা নাম কিভাবে মুখস্থ রাখবো, কোনটার সাথে কে ছিল, প্রত্যক্ষ করছেন একজন, দেখছেন একজন, নাম দিছেন একজন, কিভাবে মনে রাখি? চলো নামগুলো মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই। ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে স্ট্রাসবার্গারের কথা লেখা আছে, তাই না? স্ট্রাসবার্গার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন প্রত্যক্ষ করেন। তার মানে কি তার সাথে পুষ্পের একটা সম্পর্ক আছে, তাহলে পুষ্পের সাথে একটা সম্পর্ক আছে। তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো যে সেটা হচ্ছে যে পুষ্প মানে কি ফুল, আর এই পাশে আছে কি বুর্গার, বুর্গারটাকে আমরা বার্গার মনে করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে দুইজন বন্ধু তারা কি করলো, ফুল কিনলো, এবং ফুল কেনার পরে তারা চিন্তা করলো যে এটা তাদের গার্লফ্রেন্ডকে দিতে হবে। এখানে আমরা একটা নেগেটিভ জিনিস ইউজ করলাম, যে সেটা হচ্ছে ফুলটা কাকে দিতে হবে, গার্লফ্রেন্ডকে দিতে হবে। কিন্তু শুধু ফুল দিলে হবে, শুধু ফুল দিলে হবে না, কি দিতে হবে, বার্গার দিতে হবে। বার্গার একটা খাবার, শুধু কি বলো ফুলে পেট ভরে? ফুলে কিন্তু পেট ভরে না, তাই না? তাহলে বার্গারও দিতে হবে, তাহলে ফুলের সাথে বার্গার চলে আসলো, তাহলে তোমার স্ট্রাস বার্গার কিন্তু হয়ে গেল। এবার দেখো ফার্মার এবং হচ্ছে মুর, ফার্মার এবং কি মুর তারা হ্রাসমূলক বিভাজনকে মিওসিস বলছে। একটু খেয়াল করে দেখো তো, যে মিওসিস বলেন, তাহলে মিওসিস মিওসিস বলেন, তাহলে ম এর সাথে একটা সম্পর্ক আছে। দেখো তো ফার্মার এবং মুর দুইজনের নামের সাথেই ম আছে না? ফার্মার এবং মুর দুইজনের নামের সাথেই ম আছে না? ফার্মার মিওসিস, মুর মিওসিস, তাহলে ফার্মার এবং মুর ম ম এবং মিওসিস, তারা মিওসিস বলেন। আচ্ছা এবার দেখো তো বোভেরি, বোভেরি কি বলতেছে, গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, প্রত্যক্ষ করেন। আচ্ছা গোলকৃমির জননাঙ্গের কথা বলছে তো, তাই না? তাহলে গোলকৃমির কথা বলছে, নিশ্চয়ই আমরা জানি যে এই গোলকৃমি যদি আমাদেরকে আক্রমণ করে বসে তাহলে সেটা আমাদের জন্য ভেরি স্যাড, তাই না? আমাদের জন্য কি খুব খারাপ সংবাদ না, বলো? তাহলে বো ভেরি 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 স্যাড, কখন ভেরি স্যাড বলো তো? এই গোলকৃমি যদি আমাদের শরীরের মধ্যে আসে তাহলে বিভিন্ন ভাবে বিরক্ত করার চেষ্টা করে। তাহলে এই গোলকৃমি সাথে আমাদের ভেরি বিরক্তি জড়িত বা ভেরি স্যাডনেস জড়িত। তাহলে ভেরি দেখলেই আমরা মনে করব যেখানে গোলকৃমির কথা বলা হচ্ছে। ফ্লেমিং, ফ্লেমিং নামটাতে দেখো তো ডবল এম আছে কিনা, ফ্লেমিং নামটাতে দেখো তো একটু ডবল এম আছে কিনা। তাহলে যেখানে ডবল এম আছে সেখানে কি আমি দ্বি বিভাজন বলতে পারি কিনা? তাহলে দেখো তো এখানে দ্বি বিভাজনের কথা বলা হয়েছে, তাহলে দ্বি মানে তো দুই, তাহলে দুইটা এম যেখানে আমি দেখবো সেটাই আমার এই দ্বি বিভাজনের সাথে চলে আসবে। তাহলে দ্বি বিভাজনের সাথে ডাবল এম এর সম্পর্ক আছে কিনা। আচ্ছা আর একটা জিনিস বাদ গেল, সেটা হচ্ছে বেনেডিন এবং হাউসার। তারা কি বলছেন? বেনেডিন এবং হাউসার ওনারা বলছেন যে অ্যাসকারিস কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। তারা কি করছে? আবিষ্কার করছেন। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে সেটা হচ্ছে যে ডিন হাউস আবিষ্কার করেন, ডিন কি করেন? হাউস আবিষ্কার করেন। তাহলে ডিন হাউস আবিষ্কার করেন, তার মানে হচ্ছে বেনেডিন এবং হলো হাউজার তারা কি করেছেন? আবিষ্কার করেছেন। আশা করি তোমাদের এই নাম নিয়ে জটিলতাটা ইনশাল্লাহ আর হবে না। যদি এটা পরবর্তীতে একবার খেয়াল করো, ক্লাস শেষ হওয়ার পরে যদি একবার পজ দিয়ে ভালো করে শোনো, ইনশাল্লাহ তোমাদের নাম নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। নামের বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়েছো? একটু কমেন্টে আমাকে জানাও যে ভাই অন্তত নামটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, নামটা আমাদের মনে রাখতে ইনশাল্লাহ আর অসুবিধা হবে না। একটু কমেন্টে আমাকে জানাও। আমরা এখানে জানি যে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং জনন মাতৃকোষে হয়ে থাকে, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। আমরা সামনের দিকে আগাই। আচ্ছা মিওসিসের প্রকারভেদ, এখানে কিছু মিওসিসের প্রকারভেদ দেওয়া আছে, অবশ্যই একবার রিডিং দিবা। আর কিছু বিশেষ তথ্য দেওয়া আছে, চেষ্টা করবা এগুলো একটু রিডিং দিয়ে দেওয়ার জন্য।
আর এরপরে দেখো যে সেটা হচ্ছে যে আমাদের মিওসিস 1 এবং 2, আমরা মিওসিসের ধাপগুলো পড়বো, যেটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট, এবং তারপরেই আমরা চলে যাব হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্রের। মনে হয় অনেক টিস্যু অনেক বড় চ্যাপ্টার, কিন্তু কথা হচ্ছে এই চ্যাপ্টারের কমপ্লিকেসির চাইতে ওই চ্যাপ্টারের কমপ্লিকেসিটা অনেক কম, যেটা শুরু করলেই বুঝতে পারবা। আমাদের ক্লাস ইনশাআল্লাহ 10টার মধ্যেই শেষ হয়ে যাবে। চলে আসো, কি পয়েন্ট সেটা হচ্ছে আমাদের লেপটোটিন। লেপটোটিন এখানে আমরা জানি যে সেটা হচ্ছে পোলারাইজড বিন্যাস দেখা যায়, পোলারাইজড বিন্যাস, এবং কি ফুলের তোড়ার মতো দেখা যায় বলে এদেরকে বুকে বলা হয়, তাই না? তাহলে বুকে বলা হয়। তাহলে এখানে দেখো লেপটোটিন মনে রাখবা হচ্ছে যে এক পোলা, সে কি করছে, এক পোলা কি করছে বলতো, এই ফুলের তোড়া বুকের সাথে লেপ্টে রাখছে, ঠিক আছে? এক পোলা কি করছে, এক পোলা ফুলের তোড়াকে বুকের সাথে লেপ্টে রাখছে। তাহলে লেপটোটিনের মধ্যে পোলারাইজড বিন্যাস পাবা, ফুলের তোড়া পাবা, যার অপর নাম কি, বুকে। তাহলে তো বুকে তো আমরা বলে দিছি, তাই না, যে বুকের সাথে লেপ্টে রাখছে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। ওকে, এরপরে চলে আসি হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের মধ্যে যদি একটু যাও, দেখো অবজার্ভ করো যে জাইগোটিনে আমাদের কি বলা আছে, বাইভ্যালেন্ট। তাহলে জাইগোটিনের মধ্যে আছে বাইভ্যালেন্ট, এখানে আছে সিন্যাপসিস, এখানে হচ্ছে আমাদের 2টা সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকে, এবং 90 ডিগ্রি কোণ, এটা 100% ইম্পর্টেন্ট, যে 90 ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে সিন্যাপসিস, বাইভ্যালেন্ট এবং 90 ডিগ্রি কোথায় পাওয়া যায়, জাইগোটিনে পাওয়া যায়। আর প্যাকাইটিন, দেখো নামের সাথে কাজের মিল আছে, কিন্তু নামের সাথে কাজের মিল আছে, প্যাকাইটিনে ক আছে, তাই না? এই যে প্যাকাইটিনের ক তোমার কত কাজে লাগবে, দেখো প্যাকাইটিনের ক যেটা, সেটার সাথে ক্রসিং ওভারের সম্পর্ক আছে, প্যাকাইটিনের যে ক আছে এটার সাথে কায়াজমার সম্পর্ক আছে, তাই না? এবং এই যে প্যাকাইটিন, এই প্যাকাইটিনের যে কায়াজমা তৈরি হইলো বা ক্রসিং ওভার হইলো, তখন কি হবে, 4টা। তাহলে 1 2 3 4, আমাদের এই অবস্থাকে আমরা বলি হচ্ছে টেট্রাড। এই অবস্থাটাকে আমরা কি বলছি, টেট্রাড বলছি। এটাও একটু মনে রাখা যায়। ডিপ্লোটিন খেয়াল করি, সেটা হচ্ছে যে ডিপ্লোটিনে কিন্তু একটা কথা লেখা আছে প্রান্তীয়করণ, তাই না? প্রান্তীয়করণ শব্দটা কিন্তু একটু খেয়াল রাখবা। আরেকটা মজার ব্যাপার বলি, কায়াজমা তৈরি হয়েছে কোন ধাপে, কায়াজমা তৈরি হয়েছে প্যাকাইটিন ধাপে, কিন্তু কায়াজমা দৃষ্টিগোচর হয়েছে কোন ধাপে, ডিপ্লোটিন। পরীক্ষার সময় এই জিনিসগুলো আসলে একটু ভালো করে দেখা না থাকলে আসলে আমাদের মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে? যে তোমাকে বললো যে কায়াজমা কোন ধাপে, দেখা যায় তুমি চিন্তা করলা যে কায়াজমা তো আমাদের প্যাকাইটিনেই ছিল, তো প্যাকাইটিন দাগাই দিই, কিন্তু কায়াজমা তৈরি হয়েছে, তৈরি হওয়া মানে এটা না যে তুমি দেখতে পাবা, তুমি দেখতে পাবা হচ্ছে তার পরের ধাপে, অর্থাৎ ডিপ্লোটিনে গিয়ে দেখতে পাবা, দৃষ্টিগোচর হয়। আর কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ, এখানে লুপ তৈরি হয়। এবং এই ক্ষেত্রে দেখো বলা হয়েছে যে একটা মাত্র কায়াজমা যদি থাকে, একটা মাত্র কায়াজমা যদি থাকে, তাহলে তোমার কোণ তৈরি হবে 180 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেটাফেজ, মেটাফেজের মধ্যে একটু পার্থক্য দেওয়া আছে, একটু রিডিং দেওয়া যেতে পারে। মায়োসিসের গুরুত্ব, ওই দেখো যে কথাটা ওই সময় আমি বলছিলাম, সেটা হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, তারপরে কি প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, এবং মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা করা, এই সবগুলো ঘটনায় কার সাথে, মিওসিসের সাথে জড়িত, তাই না? তাহলে প্রজাতির স্বকীয়তা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, মেন্ডেলের সূত্র ব্যাখ্যা, সবকিছুই মায়োসিসের মধ্যে। ক্রসিং ওভারের মধ্যে আমাদের 2টা নাম খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে থমাস হান্ট মর্গান 1909 সালে, এবং ভুট্টা, এটা হলো আমাদের সেকেন্ড নাম। তাহলে এই 2টা নাম খেয়াল রাখতে হবে, ভুট্টায় পাওয়া গেছে এবং থমাস হান্ট মর্গান পাইছেন, কি পাইছেন, ক্রসিং ওভার পাইছেন, ঠিক আছে? এটা আমরা একটু দেখে রাখিলাম। এবং হচ্ছে যে এখানে কিছু প্রভাবকের কথা উল্লেখ আছে, যেটা মোটামুটি আমরা একটু রিডিং দেওয়ার চেষ্টা করব। সর্বশেষে দেখো তোমাদের এই জিনিসটা কিন্তু লাস্ট অফ অল দেওয়া আছে, তাই না, যে কোন বিভাজনকে কি বলা হয়, অন্য নামগুলো একসাথে দেওয়া, অ্যামাইটোসিসকে কি বলে, মাইটোসিসকে কি বলে, মিওসিসকে কি বলে, অবশ্যই শেষে একবার রিভিশন দিয়ে নিব। আমাদের এটা শেষ, আমরা চলে আসছি টিস্যু এবং টিস্যুতন্ত্রে। এই অধ্যায় কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ওকে, এখন আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্র শুরু করি। খুব বেশি সময় ইনশাল্লাহ আমাদের লাগবে না। দেখো টিস্যু এবং টিস্যুতন্ত্র, প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে পাই হচ্ছে যে টিস্যু 2 ধরনের আছে। কয় ধরনের আছে? 2 ধরনের, তাই না? এটা আমরা অলরেডি জানি, ভাজক এবং স্থায়ী টিস্যু। নতুন করে পড়ার কিছু নাই, তাই না? বলো, 2 ধরনের টিস্যু আছে, কি কি বলো, ভাজক এবং স্থায়ী। সহজ জিনিস। ভাজক টিস্যুর আর একটা নাম আছে, সুন্দর একটা নাম, দেখো তো কি নাম বলা হয়েছে ভাজক টিস্যুর অপর নাম?
মেরিস্টেম। ভাজক টিস্যুর অপর নাম কি বলো? মেরিস্টেম। আচ্ছা, এবার ভাজক টিস্যু কোথায় আছে? নিশ্চয়ই ভাজক টিস্যু এমন জায়গাতেই থাকবে যে জায়গাগুলো বিভাজিত হয়, তাই না? তাহলে ভাজক টিস্যু কোন জায়গায় থাকতে পারে? ভাজক টিস্যু সেই জায়গাগুলোতেই থাকবে যে জায়গাগুলো বিভাজিত হয়। তাহলে বিভাজিত হয় কোন জায়গা? নিশ্চয়ই বিভাজিত হয় মেরিস্টেম। অর্থাৎ আমাদের কাণ্ড এবং মূলের শীর্ষভাগ, তারপরে হচ্ছে দ্বিবীজপত্রীর জাইলেম, ফ্লোয়েম, তাহলে এই যে এলাকাগুলো আছে সেই জায়গাগুলোই নিশ্চয়ই আমাদের বিভাজনের সাথে জড়িত থাকার কথা। তাহলে এই জায়গাগুলোতেই আমাদের এই ভাজক টিস্যুগুলো থাকবে। এখন আমরা একটু বিশেষ তথ্য দেখে নিই। শীর্ষস্থ ভাজক টিস্যু বা অ্যাপিক্যাল মেরিস্টেম, এখান থেকেই সব টিস্যুর সৃষ্টি হয়। অ্যাপিক্যাল মেরিস্টেম মানে কি? যে অ্যাপেক্সে থাকে। তাহলে যে অ্যাপেক্সে থাকে সেখান থেকেই তো একটা গাছ তো অ্যাপেক্স থেকেই আস্তে 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 উপরের দিকে উঠে, তাহলে ওখান থেকেই আস্তে আস্তে সবাই আসছে। তাহলে সব টিস্যুর উৎসকে, সব টিস্যুর উৎস হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যু যে শীর্ষে আছে সে দৈর্ঘ্যে বাড়বে, যে পাশে আছে সে সাইডে বাড়বে, তাই না? যে মাথায় আছে সে কি করবে? দৈর্ঘ্যে বাড়বে। যে সাইডে আছে সে কি করবে? নিশ্চয়ই তাকে চ্যাপ্টা করে ফেলবে বা ব্যাস বৃদ্ধি করবে। আর কাণ্ডের পরিধির জন্য তাহলে কে দায়ী? ক্যাম্বিয়াম টিস্যু দায়ী। খুব ভালো করে মনে রাখতে হবে, 100% ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কাণ্ডের যে পরিধি, এই যে পরিধি বাড়তেছে, এটার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম টিস্যু। আর ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। ভাজক টিস্যু থেকেই কি স্থায়ী টিস্যু তৈরি হয়, এটা একটু দেখে রাখলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের ভাজক টিস্যুর কি কি বৈশিষ্ট্য আছে একটু যদি অবজার্ভ করো, এই একটা বৈশিষ্ট্যও দেখা যায় যে মুখস্থও করা লাগে না, এতই সোজা। কিন্তু আমরা কিন্তু এই জায়গাগুলোতে বারবার কনফিউশন তৈরি করি। আমাদের কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে কোষগুলো থাকবে সেই কোষগুলো কেমন হবে? কোষগুলো আমরা জানি যে জীবিত এবং অপরিণত হতে হবে, তাই না? এই যে কোষগুলো থাকবে এই কোষগুলো হচ্ছে আমাদের জীবিত এবং অপরিণত থাকবে, এবং অপেক্ষাকৃত ছোট। জীবিত থাকতে হবে, অপরিণত থাকবে। অপরিণত কেন বলছে স্যার? সে তো বিভাজিত হচ্ছে, তাই না এখনো? তাহলে বিভাজিত যদি সে হতে থাকে, সে যদি কমপ্লিট হয়েছে তো বিভাজিত হবে না। তাহলে জীবিত এবং অপরিণত, সমবেশীয়, পাতলা। যে বিভাজিত হচ্ছে তাকে কি তুমি অনেক পুরু রাখতে পারবা? পুরু তো থাকবে হচ্ছে অনেক বয়স্ক যেসব গাছ আছে তো সেইগুলো, তাই না? তাহলে যেগুলো আমাদের পাতলা তা সেখানেই আমাদের বিভাজন সম্ভব। সেলুলোজ দ্বারা গঠিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করবা যে সেটা হচ্ছে যে কি দ্বারা নির্মিত। এটা তো পাতলা, তাই না? যেখানে জায়গাটা বলছি সেটা হচ্ছে পাতলা, কোষ প্রাচীরটা হচ্ছে পাতলা। তাহলে কোষ প্রাচীর পাতলা, ঠিক আছে, কিন্তু কি দিয়ে নির্মাণ হয়েছে এটা একটু পড়তে হবে। তাহলে কোষ বিভাজন এটা পাতলা বলছো, ঠিক আছে, কিন্তু এটা নির্মিত হচ্ছে সেলুলোজ দিয়ে। এটা নির্মিত হয়েছে কি দিয়ে? এটা নির্মিত হয়েছে কিন্তু সেলুলোজ দিয়ে, তাই না? আচ্ছা, বিভাজন ক্ষমতা সম্পন্ন এবং বিপাকীয় হার অনেক বেশি যেহেতু সে ভাজক, তাই না? আর বিভাজন ক্ষমতা সম্পন্ন এটা আমরা পারবো। নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, সাইটোপ্লাজমটা ঘন। যেহেতু তার ভিতরে এত এত বিপাক ক্রিয়া চলতেছে, অতএব তার সাইটোপ্লাজমের পরিমাণ এবং তোমার হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের আকার নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। নিউক্লিয়াসও আকারে যেমন বড় হবে এবং একই সাথে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম যেটা আছে সেটাও কিন্তু বেশ ঘন হতে হবে, তাই না? আচ্ছা, এবং দেখো তারপরে কি লেখা আছে? প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণ হতে এবং সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে। কোষ গহ্বর থাকে? থাকবে না। অন্তঃকোষীয় ফাঁক থাকবে? থাকবে না। কোনো ক্ষারীয় সঞ্চিত পদার্থ থাকবে? থাকবে না। এবং ভেরি ইম্পর্টেন্ট, প্লাস্টিডগুলো প্রো প্লাস্টিড অবস্থায় থাকে। প্লাস্টিডগুলো প্রো প্লাস্টিড অবস্থায় থাকে। তরুণ অকার্যকর প্লাস্টিডকে বলা হয় প্রোপ্লাস্টিড। দেখো আলিম স্যারের রেফারেন্স দেওয়া আছে, দেখছো? আলিম স্যারের রেফারেন্স কিন্তু দেওয়া আছে, বলা যাবে না যে আমরা পরীক্ষায় কোশ্চেন বইয়ের বাইরে থেকে হয়েছে। আমরা কিন্তু এটা বলে দিলাম, তাই না? ক্লাসেই পড়ে ফেললাম যে সেটা হচ্ছে তরুণ যে সকল অকার্যকর প্লাস্টিড আছে, যেসব প্লাস্টিড আসলে অকার্যকর, ওদের দিয়ে কোনো কাজ হবে না, ওরা তরুণ, ইয়াং। তাহলে একদম ইয়াং দিয়ে তো আবার কাজ হয় না, তাই না? বলো, প্লাস্টিড যদি একদম ইয়াং হয় তাহলে কেউ প্রোডাকশন করতে পারবে? আমাদের যে সালোক সংশ্লেষণে সে হেল্প করতে পারবে? পারবে না। তাহলে একদম অকার্যকর যে প্লাস্টিড সেটাকে আমরা বলি প্রোপ্লাস্টিড। এবার চলে আসো তো টিস্যুর শ্রেণী বিভাগ দেখি আমরা। সেটা হচ্ছে যে টিস্যুর যে শ্রেণী বিভাগ, প্রথমেই দেখা প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। প্রারম্ভিক, প্রাইমারি বা সেকেন্ডারি। প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিক মানে সূচনা। প্রারম্ভিক মানে সূচনা, শুরু, কোনো কিছুর বিগিনিং, তাই না? একদম একটা জিনিস কেবল প্রথম দিকে আছে সেই জিনিসটাকে আমরা বলতেছি প্রারম্ভিক। তাই প্রারম্ভিক ভাজক টিস্যু মানে হচ্ছে সূচনার ভাজক টিস্যু। তাহলে সূচনার ভাজক টিস্যু যদি আমরা বলি তাহলে একটু দেখো তো, যে সূচনা হইলো, তারপরে কি প্রাইমারি স্কুলে যাবে, তারপর কি সেকেন্ডারি স্কুলে যাবে, ঠিক কিনা? তাহলে এখানে প্রারম্ভিকটা থাকবে কোথায়? একদম শীর্ষদেশে। এবং এখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়, মাত্র তো শুরু হচ্ছে, তাহলে প্রথম বৃদ্ধিটা শুরু হয় কোথা থেকে? নিশ্চয়ই প্রারম্ভিক থেকে। এরপরে তুমি প্রাইমারিতে চলে আসো, তার মানে প্রারম্ভিক থেকেই নিশ্চয়ই প্রাইমারি আসছে, আর প্রাইমারি থেকেই নিশ্চয়ই সেকেন্ডারি আসছে। তাহলে এটা প্রথম লাইনটা দেখো তো, প্রারম্ভিক টিস্যু থেকে এদের উৎপত্তি হয়, এই লাইনে কোনো কনফিউশন আছে?
এই লাইনে কি কোনো কনফিউশন থাকার কথা? যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তোমার হচ্ছে যে আমার এই প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। আচ্ছা, এরপরে দেখো তো কি লেখা, মূল এবং কাণ্ডের শীর্ষে তারা অবস্থান করে এবং কথা লেখা আছে যে ভ্রূণ অবস্থায় এরা উৎপত্তি লাভ করে। ভ্রূণ অবস্থায় এরা উৎপত্তি লাভ করে, তাহলে উৎপত্তিটা হচ্ছে কখন? ভ্রূণ অবস্থায়। এবং একটা কথা দেখো লেখা আছে যে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং এই টিস্যু আমৃত্যু বিভাজনক্ষম থাকে, মৃত্যু অবধি বিভাজনক্ষম থাকবে। সেকেন্ডারিতে চলে আসো, সেকেন্ডারি দেখলে হচ্ছে যে স্থায়ী টিস্যু থেকে এদের সৃষ্টি হয়েছে। মনে রাখবো হচ্ছে স এবং স, কোথা থেকে সৃষ্টি হয়েছে? স থেকে সৃষ্টি হয়েছে। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু স থেকে সৃষ্টি হয়েছে, মানে স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়েছে। এবং কি এদের ফলে পরিধি বৃদ্ধি পায়, এদের ফলে পরিধি বৃদ্ধি পায়, আর শীর্ষদেশ বা দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু, দেখছো সেটা। আর এইটার উদাহরণগুলো একটু দেখো তো, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, অতিরিক্ত ক্যাম্বিয়াম। এখন দেখো তো এটা কি আসলে মনে রাখার কোনো কিছু? এই যে ক্যাম্বিয়াম, ব্যায়াম ব্যায়াম আছে না, তাহলে এই যে ক্যাম্বিয়াম শব্দটা, যেখানেই ক্যাম্বিয়াম সেটাই কি তাহলে সেকেন্ডারি, যেখানেই ক্যাম্বিয়াম সেটাই কি তাহলে সেকেন্ডারি। দেখো তাহলে সবাই একটু কমেন্ট করো তো, সেকেন্ডারি চিনবো কি দিয়ে? সেকেন্ডারি আমি কি দিয়ে চিনবো? সবাই একটু কমেন্ট করে জানাও তো, দেখি কে কে আছো কমেন্ট সেকশনে। নাজনীন, আফরিন, ওম্মে হাবিবা, সরস্বতী, ভেরি 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 গুড। আচ্ছা, ওকে, তাহলে ক্যাম্বিয়াম দেখলেই আমরা চিনতে পারবো যে এটা সেকেন্ডারি থেকে আসতেছে। আচ্ছা, শীর্ষক ভাজক টিস্যু, এবার চলে আসো শীর্ষক ভাজক টিস্যু। নিশ্চয়ই অবস্থানের ভিত্তিতে বর্ণনা করতেছে, তা আমরা জানি যে শীর্ষক ভাজক টিস্যু কোথায় থাকবে? শীর্ষে থাকবে, এটা আমাদের কাছে জানা একটা ব্যাপার, তাই না? আচ্ছা, এবার দেখো তো নিবেশিত বা ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যুর মধ্যে অবস্থিত ভাজক টিস্যু, এটা আমরা বুঝবো কিভাবে? যেখানেই দেখবো মাঝখানে শব্দটা লেখা আছে, মাঝখানে দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে, মাঝখানে ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমার অ্যান্সার হবে নিবেশিত বা ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যুর মধ্য ভাজক টিস্যু। ঠিক আছে, তাহলে কি দেখে আমি চিনতে পারবো? কি দেখে আমি চিনতে পারবো? সেটা হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, মাঝখান শব্দটা থাকলে হয়েছে, সেটার অ্যান্সার মোটামুটি আমার নিবেশিতটাই হবে। এরপরে আমরা যদি একটু দেখি যে সেটা হচ্ছে যেটা সাধারণত কোথায় কোথায় পাওয়া যায়, ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল, উদ্ভিদের পত্রমূল, পর্বমধ্যের গোড়া এবং হচ্ছে সন্ধি এবং ফুলের ফোঁটায় থাকে, তাই না? এবং দেখো এই কথাটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি যে সেটা হলো হর্স, ঘাস পায়। হর্স কি পায়? ঘাস পায়। তাহলে হর্সটেইল, পাইন এবং ঘাস, এই তিনটা কার মধ্যে আছে? নিবেশিত বা ইন্টার গ্যালারি বা আমাদের স্থায়ীর মধ্যে ভাজক টিস্যু। আর পার্শ্বীয় টিস্যুতে চলে আসি। পার্শ্বীয় ভাজক টিস্যু বলতে আমরা এটা হলো যে আমাদের এদের বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। এদের বিভাজনের কারণে কি হবে? সেকেন্ডারি বৃদ্ধি ঘটবে, এই কথাটা লেখা আছে কিন্তু। এবং দেখো এখানে এটাও লেখা আছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম। তাহলে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম আমরা এর আগেও পড়ছি যে এটা সাইডে বৃদ্ধির জন্য দায়ী। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু নিশ্চয়ই আমাদের সাইডে বৃদ্ধির জন্য দায়ী। আর মাস্ক ভাজক টিস্যু, এবার আমরা চলে আসবো হচ্ছে কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন তো বিভিন্ন তলে হয়, তো তল অনুসারে আমরা কিভাবে আসলে মনে রাখতে পারি সেটা আমরা এখন একটু দেখে নিই। তা আমরা জানি যে তিনটা আছে, সেটা হচ্ছে মাস, প্লেট এবং রিব, তাই না? তিনটা আছে না এখানে, বলো। মাস আছে, প্লেট আছে এবং রিব আছে। তাহলে মাস যেটা, সে নিশ্চয়ই সব তলে বিভাজিত হবে। এই মাসটা কিন্তু MASS, MASS, তোমরা দুইটা ওয়ার্ড কিন্তু শুনছো, একটা হচ্ছে মাস মিডিয়া, MASS, মাস মিডিয়া, মাস মিডিয়া। আবার শুনছো কিন্তু যে সেটা হচ্ছে যে মাস ডিস্ট্রাকশন। মাস ডিস্ট্রাকশন মানে কি? সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মাস মিডিয়া মানে কি? গণমাধ্যম, যে সকল ধরনের গণমাধ্যমকে বোঝানো হচ্ছে। তাহলে এই সব তলে যখন বিভাজিত হবে তখন সেটাকে তুমি বলবা মাস। আর এখানে একটা কথা দেখো তো, সব তলে যখন যাবে তাহলে ঘনত্ব বাড়বে না? ঘনত্ব মানে কি? সকল কিছু যখন, এই যে দৈর্ঘ্য তুমি কিউব, আমরা তো কিউব দিতাম তাই না, যে কোনো কিছু কিউব দিতাম, তাহলে কিউব দিয়ে তুমি এভাবে চিন্তা করো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বাড়তেছে, তাহলে ঘনত্ব বাড়তেছে। তিন দিক তাই না, সব তল, তাহলে XYZ তিন তলেই যদি বাড়ে তাহলে আমার হচ্ছে যে কি কিউব আসবে, তাহলে ঘনত্ব বাড়বে। আর এইখানকার উদাহরণ দেখো তো কি লেখা আছে, বর্ধনশীল ভ্রূণ, শস্য, রেণুথলি, তারপরে হচ্ছে যে এন্ডোস্পার্ম, মজ্জা, কর্টেক্স। এইটা আমরা মনে রাখতে পারি এইভাবে।
ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু মনে রাখা যায় যে সেটা হচ্ছে যে রেণু দিয়ে মাছ, রেণু দিয়ে মাছ বা রেণুকা মাছ, অনেকভাবে মনে রাখা যায়। রেণু দিয়ে মাছ কত মজা। তাহলে রেণু হচ্ছে গিয়ে রেণুথলি, তারপরে হচ্ছে দিয়ে, দিয়েতে বলতে আমরা কি বোঝাচ্ছি বলো তো, এটা জাস্ট আমাদের মনে রাখার জন্য, দিয়েতে কিন্তু কিছু নাই। তারপরে হচ্ছে মাছ, এই যে মাছ, মাছ হচ্ছে মাছ, মাছ মাজক টিস্যু। তারপরে কত মজা, কততে হচ্ছে আমাদের কর্টেক্স, মজ্জাতে হচ্ছে আমাদের শুধু মজ্জা। এবং একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে সেটা হচ্ছে এইখানে এই যে রেণুটা আছে, এই রেণুটা কি, নিশ্চয়ই রেণুটা আস্তে আস্তে বাড়ে না? রেণুর যদি একটা, তুমি যখন মাছের রেণুর কথা বলতেছো, রেণুটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে মাছ যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা বর্ধনশীল অবস্থায় আছে। তাহলে রেণু দিয়ে মাছ কত মজা। তাহলে রেণুতে হচ্ছে আমাদের রেণুথলি, তারপরে হচ্ছে আমাদের দিয়েতে মনে রাখবো আমরা এখানে কিছু নাই, মাছে হচ্ছে আমাদের মজ্জা, তারপরে হচ্ছে যে আমাদের মাছ, এবং কত্ততে হচ্ছে কর্টেক্স, মজ্জাতে হলো মজ্জা। এবার চলে আসি প্লেট। প্লেট হচ্ছে দুই তল। একটা প্লেট যদি তুমি রাখো, একটা প্লেট, একটা প্লেটে কয়টা তল থাকে? উপরে একটা তল, নিচে একটা তল। তাহলে একটা পাতায় কয়টা তল থাকে? উপরে একটা তল, নিচে একটা তল। তাহলে প্লেটের এক্সাম্পল কি? পাতা। প্লেটের এক্সাম্পল কি? পাতা। আর যদি তুমি একটা ত্বকের কথা চিন্তা করো, এই ত্বকটাকে যদি উঠায় নিয়ে আসা হয় তাহলে ত্বক নিশ্চয়ই উপরে একটু আছে, নিচে একটু আছে। তাহলে এই ত্বকের জন্য আমাদের প্লেট। আর রিব, রিব মানে কি? রিব নামটা আসছে হলো বুকের পাঁজর, রিবস বলি না আমরা? তাহলে RIB, রিব। তাহলে রিব হচ্ছে বুকের পাঁজরের মতো দেখতে, সেই জন্য রিব শব্দটা আসছে। তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। উম্মে হাবিবা একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছো, সেটা হচ্ছে যে রেণু মাছের শস্য ভুনা করতে মজা। ভেরি গুড। অ্যাকচুয়াল রেফারেন্সটা এটাই, যে সেটা হচ্ছে দুই তিন রকম নেমোনিক্স আছে, এইটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি আরেকবার একটু লিখে দিই। রেণু মাছের শস্য ভুনা, ঠিক আছে? রেণু মাছের শস্য ভুনা কত মজা। এইখানে হচ্ছে তোমার রেণুতে হচ্ছে আমাদের যেটা উপরে রেণু পড়েছিলাম, আর তারপর মাছ হচ্ছে মাছ, আর শস্য হচ্ছে আমার বর্ধনশীল যে শস্য থাকে সেইটা। ভুনাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এখানে কি হবে, ভ্রূণের কথা বলা হয়েছে, এবং কততে হচ্ছে কর্টেক্স, এবং মতে হচ্ছে মজ্জা। এটা হলো অ্যাকচুয়াল এবং ফুল কমপ্লিট নেমোনিক্স। যদি আমাদের উপরে নেমোনিক্সটা ইনকমপ্লিট ছিল, উম্মে হাবিবা থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ফুল নেমোনিক্সটা দিয়েছো আমাদের। আচ্ছা, এর চলে আসি হচ্ছে নিচে, দেখো প্রোটোডার্ম। প্রোটোডার্ম হচ্ছে নিশ্চয়ই আমরা জানি যে এটা সবচেয়ে বাইরের স্তর, যেহেতু ডার্ম শব্দটা বলতেছো তাহলে সবচেয়ে বাইরে থাকবে। এবং তারপরে দেখো তো এখানে একটা কথা লেখা আছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম শব্দটা দেখো একটু অবজার্ভ করি। প্রোক্যাম্বিয়ামের মধ্যে এখানে দেখো একটা কথা লেখা আছে, জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টি করে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম এটা কার সাথে জড়িত? প্রোক্যাম্বিয়ামের সাথে জড়িত। এই শব্দটা কিন্তু পারতে হবে যে প্রোক্যাম্বিয়ামের সাথে আসলে কার সম্পর্ক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে সম্পর্ক। আরেকটা জিনিস দেখো, গ্রাউন্ড মেরিস্টেম, তার মানে সে কোথায় থাকবে? গ্রাউন্ডে থাকবে। তাহলে গ্রাউন্ডে যদি থাকে তাহলে কর্টেক্স, গ্রাউন্ড টিস্যু, মজ্জা, মজ্জারশ্মি, এগুলো সব কিছু কোথায় থাকবে? গ্রাউন্ডে থাকবে। তাহলে এইটা আমরা একটু মনে রাখবো। স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু থেকে যে জিনিসটা আমরা জানি যে সেটা হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যুর মধ্যে তিনটা ধরন আছে আমাদের, সেটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেন, কোলেন এবং স্ক্লেরেনকাইমা। আচ্ছা, আর জটিল বা যৌগিক টিস্যুর মধ্যে আছে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম। জটিল বা যৌগিক, জটিল বা যৌগিক এর মধ্যে আছে জাইলেম এবং ফ্লোয়েম। এবং ক্ষরণকারী যদি হয় তাহলে যারা কি করে দেখো তো, রেজিন, গদ, আঠা, উদ্দায়ী তেল, এগুলো ক্ষরণ করে। তরুক্ষীর টিস্যু এবং গ্রন্থি টিস্যু। তরুক্ষীরের মধ্যে পেঁপে, আকন্দ, করবি, বট, এদের কথা লেখা আছে, এবং গ্রন্থি টিস্যু। ঠিক আছে, এরা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমাদের লাগবে, প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আমাদের কম বেশি লাগবে। হ্যাঁ, কাজগুলো দেওয়া আছে, আমরা অবশ্যই দেখবো। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে এটা মৃত কোষ যেটা আছে সেটা কিন্তু প্রোটোপ্লাজম বিহীন। ঠিক আছে, এটা একটু দেখবো আমরা, যে এটা মৃত কোষ যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম বিহীন। মৃত কোষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম বিহীন, এটা আমরা একটু দেখলাম। আচ্ছা, এরপরে একটু দেখো, সেটা হলো ভাজক এবং স্থায়ীর মধ্যে পার্থক্য দেওয়া আছে। যদি আমরা ভাজকটা মনে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের স্থায়ীটা খুব ডিপলি না দেখাও চলবে। তাহলে আমরা যে কাজটা করব, ভাজক টিস্যুগুলোর বৈশিষ্ট্য চিন্তা করব, এবং সেই চিন্তা করে আমরা স্থায়ী টিস্যুতে ঠিক অপোজিট গুলা চিন্তা করব। তাহলে আমরা এভাবে পড়লে আমাদের পড়াগুলো মনে থাকবে।
যেমন একটা উদাহরণ দেখো, এই যে কোষ প্রাচীরটা এখানে কি পাতলা, তাহলে মূলত কি নির্মিত বলা হয়েছে, সেলুলোজ নির্মিত, সেটাও বলা হয়েছে। আর এখানে দেখো তো সেটা কি বলছে, সেলুলোজ ছাড়াও অন্যান্য উপাদান থাকে এবং কোষ প্রাচীরটা কেমন থাকে, পুরু থাকে। তাহলে আমি একটা জানলে আর একটা উল্টায় নিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের মিলাই পড়ার জিনিস। সরল টিস্যু সমূহ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, তিনটার মধ্যে একটা ভাগ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা একটু দেখে নিই একটা জিনিস, যেমন কোষ প্রাচীরটা নমনীয়, পাতলা এবং সমান প্যারেনকাইমার ক্ষেত্রে, তারপরে লিগনিন বিহীন থাকে হচ্ছে আমাদের কোলেনকাইমার ক্ষেত্রে, এবং লিগনিন যুক্ত থাকে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। তিনটা আমরা একটু দেখে নিলাম। একটা জিনিস একটু খেয়াল করি, যেটা হচ্ছে কোলেনকাইমার যে কোষ প্রাচীর সেটা সেলুলোজ এবং পেকটিন দ্বারা নির্মিত। এবং দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, খেয়াল করছো? এটা কি খেয়াল করলা যে কোলেনকাইমার যে কোষ প্রাচীর আছে, কোলেনকাইমার যে কোষ প্রাচীর আছে সেটা কিন্তু সেলুলোজ এবং পেকটিন দিয়ে নির্মিত। এটা একটু ভালো করে দেখতে হবে। এরপর চলে আসে আমরা টিস্যুতন্ত্রে। দেখো কয় ধরনের টিস্যুতন্ত্র আছে, আমরা জানি 3 ধরনের টিস্যুতন্ত্র আছে। এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এখানেও আলাদা আলাদা নাম, গ্রাউন্ড বা ভিত্তি, আর ভাস্কুলার বা পরিবহন। ভাস্কুলার বা পরিবহনের মধ্যে আছে সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক, যেটার এক্সাম্পল আমাদের লাগবে। গ্রাউন্ডের মধ্যে বহিঃস্টিলীয়, অন্তঃস্টিলীয়। এপিডার্মালের মধ্যে এপিডার্মিস, এপিডার্মাল পত্ররন্ধ্র এবং এপিডার্মাল। দেখো এপিডার্মিসের মধ্যে যারা আছে তাদের সবার সাথে এপিডার্ম 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 দেওয়া আছে, তাই না? বলো, সবার সাথেই কিন্তু এপিডার্ম শব্দটা তুমি দেখতে পাচ্ছ। আর সেখানে দেখো যে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুর ক্ষেত্রে বহিঃস্টিলীয় এবং অন্তঃস্টিলীয়, তাহলে গ্রাউন্ডের সাথে স্টিলি শব্দটা আছে। আর ভাস্কুলার বা পরিবহনের সাথে সংযুক্ত, অরীয় বা কেন্দ্রিক শব্দটা আছে। এরপর আমরা একটু নিচে চলে যাব। দেখো এপিব্লেমা, এই এপিডার্মিস এবং এপিব্লেমা আমাদের লাগবে। মূলের বহিরাবরণকে বলা হয় কি, এপিব্লেমা। তাহলে এপিব্লেমা দেখো তো ল আছে না, মূলেও ল আছে, এপিব্লেমার নিচেও ল আছে, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে এপিব্লেমা যেটা আছে, এই এপিব্লেমাতেও ল আছে এবং মূলেও ল আছে, তাহলে মূলের সাথেই এপিব্লেমা শব্দটা থাকবে। এপিডার্মিসে চলে আসি। তাহলে এপিডার্মিস আমরা একটু খেয়াল করি, দেখো তো একাধিক দেখা যায়। তাহলে বট, অশ্বত্থ এবং পাকুড়ের কথা লেখা আছে, এদের ক্ষেত্রে আমরা একাধিক সারি দেখতে পাবো। তাহলে একাধিক সারি কাদের ক্ষেত্রে দেখা যায়, বট, অশ্বত্থ এবং পাকুড়ের ক্ষেত্রে দেখা যায়। আর এরপরে দেখো যে করবি গাছ, করবি গাছের পাতায় 3 সারি থাকে। তাহলে করবি শব্দে মানে কয়টা শব্দ আছে দেখো তো এই ওয়ার্ডটায়, একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে যে 3টা অক্ষর আছে, তাহলে 3টা অক্ষর যদি থাকে তাহলে এখানে 3 সারি কোষ থাকবে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো যে করবি গাছে, যে করবি গাছটা আমরা বললাম এখানে কয় সারি কোষ থাকে, একটু আমাকে জানাও তো যে করবি গাছের পাতায় কয় সারি কোষ দেখা যায়। আচ্ছা, আচ্ছা, সরিষার ক্ষেত্রে দেখো তো একটু, এই যে সরিষার ক্ষেত্রে লেখা আছে যে, আচ্ছা এই যে সরিষা, সরিষার কি থাকে, মাইরোসিন থাকে। তাহলে রো, দেখছো সরিষা এবং মাইরোসিন নামের মধ্যে কিন্তু একটা মিল আছে, তাই না? তাহলে সরিষাতে কোনটা থাকবে, সরিষাতে থাকবে মাইরোসিন। সরিষাতে কোনটা থাকবে, সরিষাতে থাকবে মাইরোসিন। আচ্ছা এখানে একটা জিনিস আবার দেখো যে সেটা হচ্ছে যে গম, ভুট্টা এবং আখ, এদের ক্ষেত্রে কি বলা হয়েছে, বুলিফর্ম কোষ থাকে। তাহলে এইটা আমরা মনে রাখতে পারি এইভাবে যে অভাগার বুলি বা অভাগা বুলি। তাহলে অভাগা মানে কি, অভাগা মানে হচ্ছে আমাদের আখ, ভুট্টা এবং গম। তাহলে অভাগা, আখ, ভুট্টা, গম কি থাকে, বুলিফর্ম কোষ থাকে। তাহলে বুলিফর্ম কোষ কাদের থাকে, অভাগা বলি দিয়ে আমরা মনে রাখতে পারি। আচ্ছা এরপরে দেখো যে কি লেখা আছে, কিউটিকলের সংজ্ঞা আমরা জানি। আর এইখানে কিছু কিছু পাতা আছে যাদের ক্ষেত্রে লিগনিন জমা হতে দেখা যায়, কাদের ক্ষেত্রে একটু দেখো তো, সাইকাস, পাইনাস, এদের ক্ষেত্রে লিগনিন জমা হতে দেখা যায়। এটা আমরা একটু দেখে নিলাম। এরপরে আমরা দেখো নিচে চলে আসি। বট, অশ্বত্থ এবং পাকুড়ের কথা আমরা একটু আগেই পড়লাম। করবি গাছের 3 সারি কোষের কথা আমরা একটু আগে পড়ে ফেললাম। মূল রোম, এই যে দেখো মূল রোম সর্বদাই কি হয়, এককোষী হয়। মূল রোম সর্বদাই কি হয়, এককোষী হয়। এটা কিন্তু পরীক্ষায় কোনোভাবে ভুল করা যাবে না যে মূল রোম কয় কোষী হবে। মূল রোম অবশ্যই অবশ্যই এককোষী তোমাকে বলতে হবে। মূল রোম তোমাকে অবশ্যই এককোষী বলতে হবে, মূল রোম কোনোভাবেই বহুকোষী হয় না। তাহলে আরেকবার একটু বলি যে মূলরোম যেটা আছে সেটা হচ্ছে এককোষী নলাকার, এবং কাণ্ডরোম যেটা সেটা হচ্ছে বহুকোষী, কিন্তু এককোষীও হইতে পারে। এইটা একটু মনে রাখতে হবে। আচ্ছা এরপরে দেখো যে মূলরোম হলো পানি এবং খনিজ লবণের সাথে জড়িত। মূলরোম হচ্ছে পানি এবং খনিজ লবণের সাথে জড়িত। আমরা আবার যখন আমরা পড়বো যে আমাদের উদ্ভিদের শারীরতত্ত্ব, তখন আমরা এটা দেখতে পারবো যে ওখানে আমাদের এটা বলা আছে যে মূলরোম পানি এবং খনিজ লবণ ওঠায়, তাই না?
শল্ক, শল্ক হচ্ছে কোথায় থাকে? পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোমকে শল্ক বলা হয়, এটা আমরা জানি। তাহলে শল্ক এই শব্দটার সাথে একটাই কথা, সেটা হচ্ছে বিশেষ ধরনের রোম। বিশেষ ধরনের রোমকে কি বলা হয়? বিশেষ ধরনের রোমকে আমরা শল্ক বলে থাকি। বিশেষ ধরনের রোমকে আমরা শল্ক বলে থাকি। পিরকা থেকে হয় কি? আঠালো পদার্থ খরিত হয়। গ্রন্থি রোম বা কোলেটার্স, গ্রন্থি রোম বা কোলেটার্স, বহুকোষী ট্রাইকোম, বহুকোষী ট্রাইকোমকে বলা হয় গ্রন্থি রোম বা কোলেটার্স। দংশক্রম, বিছুটি, আলকোষী এবং অগ্নিচূত্র, এই যে শব্দগুলো আছে দেখো, নাম শুনলেই কিন্তু মনে হইতেছে যে তারা মনে হয় যে সাপের মতো দংশন করতে পারে। তাহলে এই যে ক্রিটিক্যাল নাম যদি থাকে তাহলে আমি দেখে চিনতে পারবো যে সেখানে থাকে দংশক্রম। আর পানিথলি, বরফ উদ্ভিদ নামে পরিচিত মেজেনব্রায়ামথেমাম ক্রিস্টালিনিয়াম, এই যে জিনিসটা আছে এইটা হলো বরফ উদ্ভিদ। এত বড় বৈজ্ঞানিক নাম নাও দেওয়ার সম্ভাবনা আছে, আমরা একটু রিডিং দিয়ে রাখলাম। আর প্রশস্ত ট্রাইকমকে বলা হয় কি? থলি, তাই না? ট্রাইকমকে থলি বলা হয়। আর বহুকোষী ট্রাইকমকে কোলেটার্স বলা হয়। এগুলো কিন্তু সহজ জিনিস, ভুল করা যাবে না। পত্ররন্ধ্র সম্পর্কে আমরা কম বেশি সবই জানি, কিন্তু দেখো কোথায় কোনটা থাকে এটা কিন্তু আমাদের পরীক্ষায় ভুল হতে পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদে বিষম পৃষ্ঠ পাতার নিচের ত্বকে, দ্বিবীজপত্রী উদ্ভিদে বিষম পৃষ্ঠ পাতার নিচের ত্বকে, আর সমদ্বিপৃষ্ঠ হলে উভয় ত্বকে। আচ্ছা, যদি তোমাকে সমদ্বিপৃষ্ঠ বলে তার মানে কি দুই পিঠ সমান, তাহলে আমাদের উভয় ত্বকেই থাকবে। আর যখন তোমাকে বলেই দিচ্ছে যে বিষম পৃষ্ঠ পাতা, তাহলে বিষম পৃষ্ঠ পাতার উপরের ত্বকে থাকবে না নিচের ত্বকে থাকবে? ধরো তুমি কনফিউশনে পড়ে গেছো, এখন একটু ইজি করার ব্যবস্থা করি। যে যখন আমাদের একটা পাতা নিয়ে আমরা চিন্তা করব, যদি উপরের দিকে থাকতো তাহলে পরিবেশের বাতাসের সাথে একদম সরাসরি টাচে থাকতো, তখন কিন্তু তার ওই প্রোটেকশনটা সে পাইতো না, যে সে এখান থেকে গ্যাস নিঃসরণ করতেছে বা সে তরল আকারে আমাদের প্রস্বেদন ঘটাচ্ছে, সেটা আমাদের পরিবেশের সাথে খুব বেশি বাধাবিঘ্ন হয়ে যেত। কিন্তু যখন আমাদের এই বিষমপৃষ্ঠ পাতার নিচের তলে যখন থাকবে, তখন কিন্তু এই পরিবেশের বাতাসের সাথে সরাসরি টাচে আসার কোনো সম্ভাবনা নাই, তখন ওই জিনিসটা তার জন্য ইজি হয়। তাহলে কোথায় থাকবে? নিচের ত্বকে থাকবে। আর এক্ষেত্রে উভয় ত্বকে থাকবে। আবার একবীজপত্রী পাতা যদি হয়, খেয়াল করো, যদি একবীজপত্রী হয় তখন আবার উপরের ত্বকে থাকবে। আর জলজ উদ্ভিদের তো জানা জিনিস, সেটা হচ্ছে উপরের ত্বকে থাকে। আর মরুচ গাছের ক্ষেত্রে বহিত্বকেরও গভীরে পাওয়া যায়, কারণ মরুচদের ক্ষেত্রে আমরা জানি যে সেটা হচ্ছে তাদেরকে পানি প্রিজার্ভ করতে হবে, তাহলে একদম ভিতরে থাকা যাবে। আর করবীর ক্ষেত্রে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়, করবীতে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায়। আচ্ছা, রক্ষীকোষ বা স্টোমেটা এগুলো সম্পর্কে আমরা জানি। আর এইখানে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ থাকার ব্যাপারটা সেগুলো আমরা জানি। পাথরকুচির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যেমন রাতে খোলা থাকে দিনে বন্ধ থাকে। আর এটার মাধ্যমে কি হয় আমরা সবগুলাই কিন্তু জানি। রক্ষীকোষ পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, এবং যখন তোমরা উদ্ভিদের শারীরতত্ত্ব পড়বা তখন দেখবে ওখানে অনেকগুলো থিওরি আছে যে কিভাবে পত্ররন্ধ্র খুলে, কিভাবে আমাদের এই রক্ষীকোষগুলো পত্ররন্ধ্র খুলতে হেল্প করতেছে বা বন্ধ হইতে হেল্প করতেছে, সেগুলো নিয়ে ডিটেলস আছে, সেগুলো আমরা তখন দেখবো। আর এখানে আমরা পত্ররন্ধ্রের প্রকারভেদটা মনে রাখার চেষ্টা করি, যেটা তোমাদের লাগবে। দেখো, ডায়াসাইটিক, ডায়াসাইটিক মানে কি? যে দুইটি সাবসিডিয়ারি কোষ রক্ষী কোষের সাথে সমকোণে থাকে, সমকোণে যদি থাকে তখন সেটাকে আমরা বলছি ডায়াসাইটিক। আর প্যারা, যেটা প্যারা মানে প্যারালাল, প্যারা মানে কি বলতো? প্যারা মানে হচ্ছে প্যারালাল। তা প্যারালাল শব্দের অর্থই হইতেছে সমান্তরালে থাকে, তাহলে তারা থাকবে কি? সমান্তরালে। তারপরে দেখো আনিসোসাইটিক, এখানে বলছে তিনটি সাবসিডিয়ারি কোষ থাকে, সরিষা, তামাক এবং বেগুনের কথা বলা হয়েছে। সরিষা, তামাক, বেগুন। ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করো, তোমাকে তিনটা কোষের কথা বলছে, যে তিনটা সাবসিডিয়ারি কোষ, এদের প্রত্যেকেরই তিনটা ওয়ার্ড, সরিষা, তামাক, বেগুন। খেয়াল করছো? তাহলে তিনটা 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 অক্ষর দিয়ে তোমার হচ্ছে লেখাগুলো আসছে, এবং এখানে কোষও থাকে কয়টা? তিনটাই থাকে। কিন্তু আরেকটা জিনিস দেখো, আনিসোসাইটিক, এটা মনে রাখতে পারো এইভাবে যে আনিস, আনিস, তাহলে আনিসেও দেখো কয়টা ওয়ার্ড? সেই ঠিক তিনটাই ওয়ার্ড, এভাবে মনে রাখতে পারি। আর টেট্রাসাইটিক, এই টেট্রা মানে কি? চারটা সাবসিডিয়ারি কোষ থাকে, বোঝাই যাচ্ছে তাই না? আর অ্যাক্টিনোসাইটিক, অ্যাক্টিনো হচ্ছে কি? যে অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ থাকে। আচ্ছা, অ্যাক্টিন শব্দটা তো জানো, এই অ্যাক্টিন মায়োসিন পেশির ক্ষেত্রে পড়ছো না, যে পেশির ক্ষেত্রে অ্যাক্টিন মায়োসিন থাকে, তো এরকম একটা পেশি যদি থাকে তাহলে এরকম লম্বা লম্বি ভাবে থাকবে না অ্যাক্টিন গুলা, তাহলে এইভাবে কি রেডিয়ালি থাকবে। তাহলে সেটাই মনে রাখবো যে অ্যাক্টিন বলতে রেডিয়ালি আমরা বোঝানো হয়েছে, যে রেডিয়ালি থাকবে। অ্যানোমো, যখন তোমরা পড়ছো অ্যানোনিমাস, অ্যানোনিমাস নামে একটা শব্দ তোমরা জানো, যে অ্যানোনিমাস মানে কি? যে যার কোনো আমাদের হিসাব নিকাশ নাই, তাই না? যে যে কোনো ভাবে সে হচ্ছে যে অ্যানোনিমাসলি, তার পরিচয় কি আমরা জানি না, সে কোথা থেকে আসছে সেটাও আমরা জানি না, তার অবস্থানও জানি না, তাহলে কিছুই জানি না। তাহলে এইখানে আমরা দেখতেছি কি পৃথকযোগ্য নয়, তার যে কোনটা ত্বকের কোষ, তার যে কোনটা পত্ররন্ধ্র, তার যে কোনটা সাবসিডিয়ারি কোষ, আমরা কিছুই বুঝতেছি না। তাহলে যখন আমরা কিছুই বুঝতেছি না তখন অ্যানোনিমাস মানে অ্যানোমোসাইটিক। আর গ্রামিনিয়াস যেটা, সেটা হচ্ছে দুইটি ডাম্বেল আকৃতির রক্ষী কোষ দুইটি সহকারী কোষ দ্বারা বেষ্টিত থাকে, তাহলে হচ্ছে গ্রামীণ।
তাহলে মনে রাখবা, এটা এভাবে মনে রাখতে পারো। দেখবা যে গ্রাম এলাকায় কি হয়, গ্রাম এলাকায় তোমার হইতেছে কোনো মেম্বার বা হচ্ছে যে কোনো চেয়ারম্যান বা কোনো তোমার হইতেছে যে প্রভাবশালী ব্যক্তি থাকলে তার আশপাশে লোকজন কি একজন দুইজন বডিগার্ড নিয়ে হাঁটে। তো এরকম মনে রাখতে পারো যে দুইজন লোক ডাম্বেল নিয়ে তার পাশাপাশি সব সময় ঘুরতেছে, তাহলে কোথায় থাকবে সেটা? গ্রামীণ এলাকায় নিশ্চয়ই থাকবে, তাই না? আচ্ছা, আর পানিপত্রন্ত্র সম্পর্কে আমরা কি জানি দেখি। পানিপত্রন্ত্র বা হাইড্রাথট এটা পাওয়া যায় কোথায়? বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ, এটাকে বলা হয় হচ্ছে বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। এবং এর সাথে দেখো সম্পর্ক হচ্ছে আমাদের ঘটক দিয়ে আমরা মনে রাখতে পারি, ঘটক, ঘটক। তাহলে ঘটক হচ্ছে কি ঘাস, কচু, টমেটো, ঘাস, টমেটো এবং কচু, এদের ক্ষেত্রে পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথট পাওয়া যায়। আর গাটেশন কি? এই হাইড্রাথট দিয়ে যখন পানি বের হয়ে যায় সেটাই হচ্ছে গাটেশন। এটা আমরা একটু দেখে রাখলাম। এপিথেম, এপিথেমটা কি জিনিস? ট্রাকিট থেকে পানি বেরিয়ে এসে এপিথেমে জমা হয়। তাহলে এটা দেখো তোমাদের পরীক্ষায় দিতে পারে যে ট্রাকিট থেকে যে পানিটা বের হয় সেটা কোথায় জমা হয়, সেটা জমা হবে এপিথেমে। দুইটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, অবশ্যই রিডিং পড়বা। আচ্ছা, গ্রাউন্ড টিস্যু তন্ত্র জিনিসটা কি, আর স্টিলি জিনিসটাই বা কি? স্টিলি হচ্ছে যে আমাদের যে পেরিসাইকেল বা পরিচক্র আছে সেখানে থেকে শুরু করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা বলি হচ্ছে স্টিলি। এখন পরীক্ষার সময় আমরা কিভাবে মনে রাখবো যে পরীক্ষায় আমাদের দিবে যে কোনটা অন্তঃস্টিলীয় অঞ্চল কোনটা বহিঃস্টিলীয় অঞ্চল, এটা আমরা কিভাবে খেয়াল রাখবো দেখি। যখন তোমাকে দেওয়া হবে ত্বক, অধোত্বক বা হাইপোডার্মিস, বা তোমার হচ্ছে এই যে দেখো নিচে আছে অন্তত্বক বা এন্ডোডার্মিস, এবং আবার আছে কর্টেক্স। তার মানে যখন এই ক এর প্রাধান্য পাচ্ছে, ক এই ক এর যখন প্রাধান্য পাচ্ছে, ত্বক, ত্বক তো বাইরেই থাকবে তাই না? অন্তত্বক থাকুক অধোত্বক থাকুক যেটাই থাকুক সে তো বাইরে থাকবে। তাহলে যে বাইরে থাকে সে তো নিশ্চয়ই বহিঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। এখন তোমরা বলতে পারো যে কর্টেক্স কিভাবে মনে রাখবো? তোমরা একটু বৃক্কের কথা মনে করে দেখো তো, কর্টেক্স এবং মেডুলা পড়ছিলা, তা কর্টেক্স ছিল বাইরে, মেডুলা ছিল ভিতরে। খেয়াল করে কর্টেক্স কোথায় থাকে? বাইরে থাকে। আর মেডুলা মনে আছে কিনা? মেডুলাই যে এরকম ভাবে ভিতরের দিকে ছিল। তাহলে কর্টেক্স বাইরে থাকে মানে কি? এখানেও কর্টেক্স বাইরে আছে। তাহলে কর্টেক্স ইজ এ পার্ট অফ বহিঃস্থলীয় অঞ্চল, একই সাথে অধোত্বক একই সাথে। তাহলে ত্বক এবং কর্টেক্স বললেই সেটা চলে যাবে বহিঃস্থলীয়র মধ্যে। আর এই হাইপোডার্মিস যেটা, সেটা আমরা একটু দেখো কি লেখা আছে। সাধারণত কাণ্ডে থাকে, মূলে থাকে না। অধোত্বক কোথায় থাকে না? পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা দেখব যে সেটা হচ্ছে আমাদের এই অধোত্বক যেটা আছে সেটা হলো আমাদের মূলে থাকবে না। এরপরে দেখো তো কি লেখা, যে সেটা হচ্ছে কর্টেক্স সাধারণত প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। পানি এবং স্বেচ্ছা জাতীয় খাদ্য সঞ্চয়, সঞ্চয় করা, খাদ্যকে সঞ্চয় করা কর্টেক্সের প্রধান কাজ। তাহলে খাদ্যকে সঞ্চয় করা কর্টেক্সের প্রধান কাজ। পরীক্ষায় মজ্জা থাকবে, মজ্জারশ্মি থাকবে, এটা অ্যান্সার বের করতে হবে যে কার প্রধান কাজ। তারপরে একটু আমরা দেখি যে অন্তত্বক যেটা আছে সেটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। এখানে দেখো তো আমাদের একটা শব্দ লেখা আছে, সেটা অনেক ভিতরে থাকে। তাহলে এখানে থাকবে কি? কাসপেরিয়ান স্ট্রিপ। এখানে থাকবে কি? কাসপেরিয়ান স্ট্রিপ। একই সাথে কি কোষ থাকে দেখো তো? পিত্ত কোষ থাকে, পিত্ত কোষ। এবং এখানে একটা জিনিস দেখো তো, যে প্যাসেজ সেল বা পারণ কোষও কিন্তু ঠিক এখানেই পাওয়া যায়। তাহলে প্যাসেজ সেল বা পারণ কোষ, পিত্ত কোষ, গ্যাসপেরিয়ান স্ট্রিপ, এগুলো সব থাকে কিন্তু অন্তত্বকে। এবং একটা জিনিস দেখবা, সে কি করতেছে? সে তো সবার ভিতরে থাকে, তাহলে সে চাপ নেয় সবচেয়ে বেশি। যে সবার ভিতরে থাকবে তাকেই তো সবচেয়ে বেশি চাপ নিতে হবে, তাই না? তাহলে মূলজ চাপ নিয়ন্ত্রণ করার ভূমিকা রাখে কে? অবশ্যই নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের এই অন্তত্বক। তাহলে বাঁধের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? বাঁধের মতো কাজ করে। এই কয়েকটা ইনফরমেশন খুব ভালো করে মনে রাখবো। আচ্ছা, এবার অন্তঃস্টিলীয় অঞ্চল, ওই যেটা বললাম, তাহলে যে কয়টা বাহিরে আছে সেটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার অন্ত মনে রাখার কোনো দরকার নাই যে অন্তঃস্টিলীয় অঞ্চলে আবার কারা। তাহলে অন্তঃস্টিলীয় অঞ্চলে কারা, এটা যদি আমরা তাও একটু মনে রাখতে পারি, তাও চেষ্টা করি। দেখো যে মজ্জা, মজ্জা, মজ্জারশ্মি, এগুলো তো অবশ্যই ভিতরে থাকবে, তাই না? মজ্জা কি আমরা একটা অস্থির ক্ষেত্রেও দেখছি যে মজ্জা কোষের ভিতরে থাকে। মজ্জারশ্মি তাহলে কোথায় থাকবে? সেও ভিতরে থাকবে, তাই না? একটা হাড়ের ভিতরে থাকে। আর এই যে পেরিসাইকেল বা পরিচক্র, আচ্ছা তোমার তো যে একটা সাইকেল থাকে, তুমি কি বাসার বাহিরে রেখে দেবা যাতে চোর এসে সুন্দর মতো সেটা নিয়ে যেতে পারে? না, তুমি বাসার ভিতরে রাখার চেষ্টা করবা যাতে করে এটা চুরি না হয়। তাহলে সাইকেল বাসার ভিতরে থাকে, তাহলে অন্তঃস্টিলীয়। মজ্জা এবং মজ্জারশ্মি সেগুলো একটা হাড়ের ভেতরে থাকে, তাহলে সেটাও কি? অন্তঃস্টিলীয়ই হবে। তাহলে পেরিসাইকেল থেকে আমরা দেখি তো বান্ডেল ক্যাপ কাদের পাওয়া যায়? কুমড়া এবং সূর্যমুখীতে পাওয়া যায়। কুমড়া এবং সূর্যমুখীতে পাওয়া যায়। তারপরে যদি আমরা একটু দেখি, নাইট্রোজেন ব্যতীত খাবারের কথা লেখা আছে। এবং মূলের পেরিসাইকেল থেকে শাখামূল সৃষ্টি হয়। মূলের যে পেরিসাইকেল আছে সেখান থেকে শাখামূল তৈরি হয়। মজ্জা বা মেডুলা প্যারেনকাইমা দ্বারা গঠিত। অনেক সময় মজ্জা বা পিত্তকোষ নষ্ট হয়ে যায়
তখন সেই সকল ক্ষেত্রে কি হয় দেখো তো, ফাঁকা গহ্বরের সৃষ্টি হয়। কোথায়? কুমড়ার ক্ষেত্রে। এটাও কিন্তু লেখা আছে, এবং এদের ক্ষেত্রেও খাদ্য সঞ্চয় করা প্রধান কাজ। আর আমরা উপরেও দেখে আসছি কর্টেক্সেরও কিন্তু প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। কিন্তু যখন তোমাকে বলবে পানি এবং খাদ্য পরিবহন করা, তখন ক্ষেত্রে তোমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু মজ্জারশ্মি। তাহলে মজ্জারশ্মির ক্ষেত্রে আমরা এই কথাটাই দেখবো, এবং মজ্জারশ্মি দেখা যায় কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এটা 100% ইম্পর্টেন্ট, যে মজ্জারশ্মি কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যাবে। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, স্পঞ্জি এবং প্যালিসেড প্যারেনকাইমা এগুলো মোটামুটি পারা যাবে। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল থেকে দুইটা তিনটে ইনফরমেশন আছে, সেগুলো আমরা একটু দেখি। সেটা হলো এই যে উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বৃত্তাকারে সাজানো থাকে, আর একবীজপত্রীর কাণ্ডে কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্ত ভাবে থাকে। তাহলে আমরা যেটা জানলাম, যদি একবীজপত্রীর কাণ্ড হয় তাহলে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত, তার মন মতো ছড়ায় ছিটায় থাকবে। কিন্তু যদি দ্বিবীজপত্রীর কাণ্ড হয় এবং উদ্ভিদের মূল হয়, যে কোনো উদ্ভিদের মূল, সেটা একবীজপত্রীর মূলও কিন্তু আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি বৃত্তাকারে সাজানো পাবা। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে দেখো সাধারণত 5-এর কম থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে 5-এর কম থাকে কি এদের সংখ্যা, আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 5 থেকে 6 বা তার অধিক। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 5 থেকে 6 বা তার অধিক, এবং যদি দ্বিবীজপত্রী হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5-এর কম। সে সংখ্যাটা কত হইতে পারে? 2 থেকে 4টা। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 5-এর কম থাকে, সংখ্যা কত? 2 থেকে 4টি। আর একবীজপত্রীর ক্ষেত্রে কত হতে পারে? 5 থেকে 6-এর অধিক। আচ্ছা দেখো, জাইলেম টিস্যু, এখানে আমরা জানি কিন্তু যে জাইলেম টিস্যুর ভিতরে ট্রাকির আছে, ভেসেল আছে, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। এখন একটা জিনিস একটু দেখি আমরা, যে এখানে যে নিটামের ক্ষেত্রে, নিটামের দেখো তো কি থাকে, নিটামে সরল প্রকৃতির ভেসেল থাকে। নিটামে কি থাকে? সরল প্রকৃতির ভেসেল থাকে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম টিস্যুতে কি থাকে না? ভেসেল থাকে না। জাইলেম টিস্যুতে কি থাকে না দেখো তো, কি লেখা আছে? ভেসেল থাকে না। জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। যেমন পাইন, একটা এক্সাম্পল তো অন্তত দিয়ে দিছে, তাই না? তাহলে এটা মনে রাখতে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট। আর নিটামে সরল প্রকৃতির ভেসেল থাকে, এটাও ইম্পর্টেন্ট। আর এখানে একটা জিনিস একটু দেখি, পরীক্ষার সময় অবশ্যই অবশ্যই প্যাচ লাগে যে কোথায় মেটাজাইলেম বাইরে, কোথায় মেটাজাইলেম ভিতরে, কিভাবে মনে রাখবো? কোনো কিছুই কঠিন না এখানে, সিম্পলি আমরা এভাবে মনে রাখতে পারি। সেটা দেখো, মেটা মানে মোটা। কি মনে রাখছি? যে মেটাজাইলেম মানে মনে রাখবো মোটা জাইলেম। ঠিক আছে, কিভাবে মনে রাখবো বলো? মেটা মাইলে মোটা, তাহলে মেটাজাইলেম মানে মোটা জাইলেম। আর যখন আমি বলবো প্রোটোজাইলেম, সে মানে ছোট জাইলেম, তাই না? একদম ছোট। তাহলে মেটা মানে মোটা জাইলেম, আর প্রোটো মানে ছোট জাইলেম। এখন কথা হচ্ছে, আমরা খালি একটা কথা দিয়ে মনে রাখবো, সেটা হলো মূলে মেটা মাঝে। ব্যাস, একটা কথা দিয়ে মনে রাখবো, মূলে মেটা মাঝে। তার মানে তোমার যদি মূল হয়, তাহলে মূলের ক্ষেত্রে দেখা যাবে কি, এটা যদি একটা মূল হয় তাহলে মূলের ক্ষেত্রে আমরা বললাম কি মেটা মাঝে। তাহলে মূলের ক্ষেত্রে আমরা দেখব যে মাঝখানে থাকবে মেটাজাইলেম, আস্তে 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 পরিধির দিকে ছোট হয়ে গেছে। তাহলে মাঝে থাকে মেটা, একদম বাইরে থাকবে হচ্ছে আমাদের প্রোটোজাইলেম। তাহলে এই যে গঠনটা, এটাকে আমরা বলি হচ্ছে এন্ডার্ক। এটাকে আমরা বলবো কি বলতো? এটাকে আমরা বলবো হচ্ছে এন্ডার্ক। আর যখন তুমি দেখবা যে কাণ্ডের কথা, তাহলে কাণ্ডে উল্টায় দাও। সরি, আমি একটা ভুল বলছি। এটাকে বলা হয় হচ্ছে এক্সার্ক, যেটা হচ্ছে আমাদের মেটাজাইলেম মাঝখানে থাকে, প্রোটোজাইলেম ছোট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের এক্সার্ক। আর তাহলে কাণ্ডের ক্ষেত্রে হবে কি উল্টা। কাণ্ডের ক্ষেত্রে নিশ্চয়ই তোমার ছবি কেমন হবে? কাণ্ডের ক্ষেত্রে ছবি হবে এরকম, যে মাঝখানে থাকবে ছোট, আস্তে 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 বড় হয়ে যাবে, পরিধির দিকে তাহলে বড়। তাহলে আমরা বলছি কি মূলে মেটা মাঝে, তাহলে মূলের ক্ষেত্রে মাঝখানে থাকবে হলো মেটাজাইলেম, পরিধির দিকে প্রোটোজাইলেম। আর তাহলে কাণ্ডের ক্ষেত্রে তুমি এটাকে উল্টায় দেবা। আর এই যে গঠনটা বড় থেকে ছোটর দিকে যাচ্ছে সেটাকে বলা হয় এক্সার্ক, আর এই যে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে সেটাকে বলা হয় এন্ডার্ক। এভাবে মনে রাখতে পারি যে মানুষের যাত্রাটা যতই ছোট হোক না কেন, তার শেষটা যদি বড় হয় তাহলে সেটাই কিন্তু দিন শেষে ম্যাটার করে। তোমার আজকের প্রিপারেশন যতই ছোট হোক না কেন, যতই ছোট মনে হোক না কেন, যতই মার্ক কম মনে হোক না কেন, দিন শেষে এবং ফাইনালি তুমি কত বড় নাম্বার তুলতে পারতেছো এবং কেমন স্ট্রাইক করতে পারতেছো, সেটাই কিন্তু দিন শেষে ম্যাটার করবে, তাই না? তাহলে এন্ডার্ক যেটা, সেটাই হচ্ছে তোমার দিন শেষে ম্যাটার করবে। তাহলে এই যে আমাদের লাস্টের যে ছোট থেকে বড়তে যাওয়া, সেটাই হলো তোমার দি এন্ড, মানে এন্ডার্ক, মনে রাখবা। আচ্ছা, পাতার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। পাতায় প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম যে কোনোটা যে কোনো দিক থেকে আসতে পারে, সেটাকে বলা হয় মেসার্ক, অর্থাৎ পাতায় থাকে মেসার্ক। হ্যাঁ, আচ্ছা। আর এখানে আমরা একটা জিনিস একটু দেখি, যে সেটা হচ্ছে উদ্ভিদ দেহের
উদ্ভিদ দেহের কি বলা হয়েছে বলতো, মূল কাঠামো। উদ্ভিদ দেহের মূল কাঠামো গঠন করে কিন্তু জাইলেম, ঠিক আছে? এই কথাটা একটু দেখি। সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই চারটা উপাদান নিয়ে আমাদের ফ্লোয়েম গঠিত। তো ফ্লোয়েম এবং জাইলেম, জাইলেমের মধ্যে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের মধ্যে সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই চার দল থাকে। এবং এখানে একটা জিনিস দেখো, নিচের দিকে লেখা আছে যে সিবনলে নিউক্লিয়াস থাকে না। তাহলে সিবনলে কি থাকে না বলো? সিবনলে নিউক্লিয়াস অনুপস্থিত, এই কথাটা দেখবা। আর সেকেন্ডারি ফ্লোয়েম যেটা আছে সেখানে ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। পাটের ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার, এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাটের যে ফাইবার আছে সেটাকে আমরা বাস্ট ফাইবার বলি। পাটের ফাইবারটাকে আমরা বাস্ট ফাইবার নামে ডাকি, ঠিক আছে? আচ্ছা, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, এইটা আমরা শেষ করতে পারলে আমাদের মোটামুটি অধ্যায় শেষ। এবং এইখানে অনেক সময় দেখা যায় যে তোমরা এক্সাম্পলগুলো মনে রাখতে তোমাদের কষ্ট হয়, দেখি আমরা এক্সাম্পলগুলো সহজ করতে পারি কিনা। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখলাম যেখানে সংযুক্ত অরিও আছে, সংযুক্তর মধ্যে সমপার্শ্বীয় আছে, সমদ্বিপার্শ্বীয় আছে, ঠিক আছে? এখন আমরা এখানে একটু দেখি যে এই যে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এইখানে একটু খেয়াল করে দেখো তো, যে সেটা হচ্ছে যে শসা, লাউ এবং কুমড়া। শসা, লাউ এবং হইতেছে কি কুমড়ার কথা বলা হয়েছে। তাহলে এইখানে আমরা এভাবে মনে রাখতে পারি, কুলাস, কুলাস দিয়ে সহজে মনে রাখতে পারি। আরো অনেকভাবে মনে রাখা যায়, অনেক ধরনের নেমোনিক্স আছে, এটা তোমাদের জন্য তুলনামূলক ইজি। সেটা হচ্ছে কুলাস। কুলাস কি জিনিস? কুমড়া, লা, লাউ এবং সতে হচ্ছে শসা। লাশ দেখে আবার কেউ ভয় পেয়ে যাও না। তাহলে কুলাস হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয়। আর সমপার্শ্বীয় যেটা, তার ভিতরে আবার দুইজন আছে, একটা হইলো মুক্ত, একটা হইলো বদ্ধ। এই তো ঝামেলায় পড়া গেল। তাহলে মুক্ত কোনটা, বদ্ধ কোনটা, কিভাবে কোনটা মনে রাখবো? সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে এভাবে মনে রাখতে পারো, দেখো এখানে যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে কি, যে একাবদ্ধ না থেকে, একাবদ্ধ না থেকে মুক্ত দিনকে দেখো। কি বলছি? একাবদ্ধ না থেকে মুক্ত দিনকে দেখো। এখানে একাবদ্ধ, একাবদ্ধ মানে হলো একবীজপত্রীর কাণ্ড, এটা হলো বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে একবীজপত্রীর কাণ্ড এটা হলো একা, বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে এটা একটু কমেন্ট করো যে একাবদ্ধ না থেকে মুক্ত দিনকে দেখো। এরপর দেখো, না থেকে মুক্ত দিনকে, মুক্ত দিনকে হচ্ছে দেখো দিনকে, এটা হলো দ্বিবীজপত্রীর কাণ্ড, নগ্নবীজির কাণ্ড। দেখো দ্বিবীজপত্রীর কাণ্ড, নগ্নবীজির কাণ্ড, কিসের উদাহরণ? মুক্তের উদাহরণ। তাহলে আমরা একটু মুক্তটা দেখি তো, মুক্তের উদাহরণ কি আছে? মুক্তের উদাহরণ আছে হচ্ছে দেখো দ্বিবীজপত্রীর কাণ্ড এবং হচ্ছে কি নগ্নবীজির কাণ্ড, ঠিক আছে? তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ড, নগ্নবীজির কাণ্ড। তাহলে আমরা কিভাবে মনে রাখলাম, কিভাবে মনে রাখলাম আমরা? বলো। যেমন এক্সটা কি? হ্যাঁ, একাবদ্ধ না থেকে মুক্ত দিনকে দেখো, অর্থাৎ হচ্ছে একবীজপত্রীর কাণ্ড হলো কি, একবার একবার যদি মাথায় রাখো পুরোটা জিনিস মনে রাখতে পারবা যে একবীজপত্রীর কাণ্ড তাহলে বদ্ধ সমপার্শ্বীয়, আর দিনকে হচ্ছে গিয়ে তোমার কি দ্বিবীজপত্রীর কাণ্ড, নগ্নবীজির কাণ্ড, সেটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। কুলাস তো এখানে আমরা বলেই দিলাম। আর অরিও যেটা আছে সেটার মধ্যে যদি কনফিউশন হয় তাহলে সেটা আমি দূর করে দিচ্ছি। সেটা হলো যে দেখো এখানে তোমার হলো কি অরিও, অরিওর মধ্যে হেড্রোসেন্ট্রিক আছে এবং হচ্ছে লেপ্টোসেন্ট্রিক আছে। নিচের স্লাইডটা একবারই নিয়ে আসি তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে দেখো হেড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, আর তারপরে আছে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, ঠিক আছে? তাহলে এখানে ড্রাসিনা আছে, ইউকা আছে, এগুলোর কথা লেখা আছে। এখন পরীক্ষার সময় সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে তোমার হাইড্রোসেন্ট্রিক নাকি জাইলেম কেন্দ্রিক ছিল, নাকি তোমার ফ্লোয়েম কেন্দ্রিক জাইলেম কেন্দ্রিক ছিল, মানে লেপ্টোসেন্ট্রিকের বাংলা কোনটা আর তোমার হচ্ছে যে হাইড্রোসেন্ট্রিকের বাংলা কোনটা, এটাও অনেক সময় কনফিউশন হয়ে যায়। তাহলে এইখানে আমরা এখানে একটু এইভাবে মনে রাখতে পারি, একটা শর্ট শর্ট একটা নেমোনিক, সেটা হলো
দেখো তো কি লিখছি, হাজির ছেলেকে, হাজির ছেলেকে পিটালো সবাই, হাজির ছেলেকে পিটালো সবাই। এই যে হাজি, হাজি বুঝছো, হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, এটাই হলো প্রথম কথা হাজি। তাহলে হাজি হলো কি হেড্রোসেন্ট্রিক এবং হচ্ছে জাইলেম কেন্দ্রিক। এবং ছেলেকে, ছেলে হচ্ছে কি সেলা জিনেলা, ছেলেকে সেলা জিনেলা পিটালো। তাহলে এই যে পিটালো, তাহলে পি টেরিস এবং হচ্ছে লো লাইকোপোডিয়াম, তাহলে পিটালো সবাই। তাহলে হাজির ছেলেকে পিটালো সবাই অর্থাৎ হচ্ছে হাতে হাইড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, ছেলে হচ্ছে সেলাজিনেলা, পিতে হলো টেরিস এবং লাতে হচ্ছে কি লাইকোপোডিয়াম। তাহলে তোমার অবশ্যই লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক যেটা আছে সেটা তোমার আর পড়া লাগতেছে না। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য এটা আমরা অলরেডি উপরে যা যা পড়ছি এর মধ্যে সবটাই পড়ে ফেলছি। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের মধ্যে এই কথাটা আমরা ওই সময় পড়ে আসছিলাম, আবার একবার লেখা আছে যে দেখো একবীজপত্রী উদ্ভিদের কি মূলে অধোতক অনুপস্থিত, ওই কথাটা আমরা উপরেও পড়ে আসছি, ওইটাই এখানে আবার লেখা আছে। তাহলে এটা আমরা কিন্তু অলরেডি উপরে দেখে ফেলছিলাম। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে দেখো 2 থেকে 4টা, আর তাহলে তোমার 5 থেকে 6টা কোথায় আছে সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি উপরে, তাই না? ওইটার সাথে কম্পেয়ার করে ফেলবা। মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য, ওই একই পার্থক্যগুলাই বারবার আসতেছে, ওই কথাগুলাই বারবার আসতেছে। একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এই একটা কথা হয়তো বা আমরা উপরে কখন দেখি নাই, সেটা হচ্ছে যে জাইলেমটা ওয়াই বা ভি আকৃতি বিশিষ্ট। অর্থাৎ একবীজপত্রীর কাণ্ড যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়াই বা ভি আকৃতি বিশিষ্ট হবে। এবং তোমরা একটু মনে করে দেখো তো, এই যে একা লেখা আছে না, তাহলে একবীজপত্রী কাণ্ড, তাহলে একা মনে করে দেখো তো এটা কোন ধরনের ভাস্কুলার বান্ডেল ছিল, একটু কমেন্টে জানাও তো যে একা কোন ভাস্কুলার বান্ডেল ছিল। একাবদ্ধ ছিল না? যে একাবদ্ধ না থেকে মুক্ত দিনকে দেখো, তাহলে একাবদ্ধ মানে কি, তাহলে একা নিশ্চয়ই বদ্ধ সমপার্শ্বের উদাহরণ। এটা কি মনে রাখা খুব কঠিন কিছু? মনে রাখা কোনোভাবেই কঠিন কিছু না। কাণ্ড এবং মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য, দুইটাই কথা ইম্পর্টেন্ট এখান থেকে খেয়াল রাখার জন্য। সেটা হচ্ছে কাণ্ডরোমটা আমরা পড়ছি এককোষীয় হইতে পারে বহুকোষীয় হইতে পারে, কিন্তু মূল রোম অলওয়েজই এককোষী হবে। আর একটা কি, কর্টেক্সে হাইপোডার্মিস থাকে আর কর্টেক্সের এখানে কি হাইপোডার্মিস থাকে না, এইটা আমাদের খালি খেয়াল রাখতে হবে যে মূলের ক্ষেত্রে হাইপোডার্মিস নাই, এইটাই আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে যে জিনিসগুলো বললাম এটা দিয়েই তোমরা ইনশাল্লাহ শেষ করবা এবং এইভাবেই পুরোটাকে পড়ে ফেলবা যাতে করে তোমাদের প্রবলেম না হয়। অলরেডি তোমরা অফলাইনে ক্লাস করছো, অনলাইনে যারা যারা ছিল তোমাদেরকে আজকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমাদের ক্লাস 8টার সময় নেওয়ার কথা বলছিলাম, কিন্তু তারপরও 8টায় শুরু করতে পারি নাই। কারেন্ট আস্তে আসতেও বেশ কিছুটা লেট হয়েছে, ওই ব্যবস্থাটাও ছিল না। যাই হোক, রিয়েলি সরি যে তোমাদের কিছুটা কষ্ট হয়ে গেল এবং লেটে ক্লাস জয়েন করতে হয়েছে হয়তো অনেকের, অনেকে ক্লাস হয়তো জয়েনও করতে পারোনি পরবর্তীতে। কিন্তু ক্লাস তো থাকবে, ডেফিনেটলি দেখে নিবা এবং নিজেদের গ্যাপগুলো ফিল আপ করে নিবা যাতে করে তোমাদের প্রিপারেশনটা 100% সলিড হয়। কালকে ইনশাল্লাহ অফলাইনে তোমাদের সাথে দেখা হচ্ছে, আল্লাহ যদি সবকিছু সহজ করেন তাহলে দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে জীববিজ্ঞানের আমাদের জুওলজির পরিপাক চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা ভালো থাকো এবং তোমাদের পড়াশোনার মধ্যে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।